তুমি এই ইউজার কত নাম্বার ইউজারে যেতে চান? স্যার অ্যাকাউন্ট অফিসার স্ক্রিন শেয়ার করতে হবে না দরকার নেই? ওকে, অ্যাকাউন্ট অফিসার ইউজার 1। কোন গোলটাতে যাব? প্রথমটা। আচ্ছা, অ্যাকাউন্টস অফিসার ক্যান প্রসেস কাস্টমার ইনভয়েস, এটার মানে কি একটু এক্সপ্লেইন করেন। হোয়াট ইউ মিন বাই প্রসেসিং ইনভয়েস? ইনভয়েস তো আপনারাই জেনারেট করতেছেন ফর ইউর কাস্টমার, তো সেটা ইনভয়েস জেনারেট হচ্ছে কোথায়? বাই দ্য সেলসম্যান বা ক্যাশিয়ার। ক্যাশিয়ার মানে পেমেন্ট যেখানে হচ্ছে ওখানে আপনার ইনভয়েস জেনারেট হচ্ছে না। ইফ ইট ইজ অনলাইন পারচেস দেন অটোমেশন অনলাইনে ইনভয়েস জেনারেট হবে। সো ইনভয়েস ইজ দেয়ার, দ্যাটস হোয়াট ইউ আর সেইং। What do you mean by processing that invoice as an account officer for Ajat product by Ideal product? মানে যে জিনিস আনপেইড আছে বা পেমেন্ট ডিউ আছে ওই লোকস মানে মানে দেখে মানে ওইটা ক্লিয়ার করার জন্য স্যার। ক্লিয়ার করা মানে কি? মানে so you want to see the list of invoices বা bill unpaid, এটাই আপনার গোল। এইটা আপনি দেখবেন কেন, মানে why it is your goal? আপনি কে? who are you? অ্যাকাউন্টস অফিসার। ওকে, গুড। তাহলে আইওবির অ্যাকাউন্ট অফিসার দেখতে চায় যে স্টুডেন্ট বিল আনপেড। কেন অ্যাকাউন্ট অফিসার সেটা দেখতে চাই? ওটা কি তার আনপেড বিলের লিস্ট দেখাটা কি অ্যাকাউন্টস অফিসারের উদ্দেশ্য? আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দেই। Why as a faculty by advisor, why as an advisor I would look your grades? Why I want to see your grades that you already earned? What is my motive? কেন দেখবো আপনার গ্রেড? আমার গ্রেড দেখতে ভালো লাগে তাই গ্রেড দেখবো? তাহলে না, অবশ্যই আছে। as an advisor why would I look into your transcript? রেজাল্ট অফ মানে কেন আমি সেই আইডিয়াটা নিচ্ছি? আপনি আমার সাথে ওপি করতে আসছেন, ওপি করে চলে যাবেন। আপনার রেজাল্ট কেমন, ফিজিক্সে কি পাইছেন, এটাতে আমার কি কাজ? Why would I look into that? What is my purpose? For why would I do that? আমি অ্যাজ এ ফ্যাকাল্টি কেন আপনার গ্রেডস দেখতে যাব, মানে অ্যাজ অ্যান অ্যাডভাইজার? সেটা বুঝে আমি কেন বুঝতে যাব? মাই রোল ইজ অ্যাডভাইজার, মনে রাখেন। মানে ফর হোয়াট, ওয়াই? টু অ্যাডভাইস। তাহলে অ্যাডভাইজার একটা গোল হবে যে অ্যাডভাইস স্টুডেন্ট, recommend student courses, advise student courses for upcoming semester based on his or her academic result and progression. এইটা একটা গোল হতে পারে। ভিউ ট্রান্সক্রিপ্ট ইজ নট মাই গোল। আমার কোনো কাজ না করে ট্রান্সক্রিপ্ট দেখতে যাবো কেন? আপনি এসে আমরা বলতেছেন স্যার আমি তো স্ট্রাগল করতেছি, পারতেছি না, কি করা যায়? তখন আমি দেখবো আচ্ছা দেখি আপনি আপনি তো ডাটা স্ট্রাকচারে দুর্বল, ডাটা স্ট্রাকচার তো ভালো রেজাল্ট করেন নাই, তাইলে আপনাকে আমি বলবো যে এখনই এটা নেওয়ার আগে আপনি ডাটা স্ট্রাকচারটা অডিট করেন আরেকবার। রিটেক করার দরকার নাই, যেহেতু আপনি একটা মিডিয়াম গ্রেড পাইছেন। যদি ইমপ্রুভ করতে চান রিটেক করেন, না হলে আপনি ওটাকে অডিট করেন, কারণ ডাটা স্ট্রাকচারগুলো আমাদের লাগবে। হ্যাঁ, বা 101-এ আপনি তো C+ পেয়ে কোনো মতে পাস করছেন, এখানে তো একটু ইনডেপথ নলেজ দরকার। আমি দেখতে পাচ্ছি আপনার সেটা ঠিক নাই, তাহলে আপনি 101টা আরেকবার রিটেক করেন, গ্রেড ইমপ্রুভ করেন অথবা অডিট করেন,
then you can do better in data structure and in this course. তাহলে এই আপনাকে অ্যাডভাইস করতে যাতে আমি পারি তার জন্য আমাকে ট্রান্সক্রিপ্ট দেখতে হবে। সো ভিউইং ট্রান্সক্রিপ্ট ইজ পার্ট অফ মাই ওয়ার্ক ফ্লো of student advising. Viewing transcript itself is not a goal. It's not my motive. এটা মোটিভ তখন টু ডু সামথিং এলস। আমি আপনাকে অ্যাডভাইস করতে চাই, সেই জন্য আমি আপনার ট্রান্সক্রিপ্ট দেখতে পারি। তাহলে অ্যাজ অ্যান অ্যাডভাইজার বা ফ্যাকাল্টি অ্যাডভাইস স্টুডেন্ট ক্যান বি এ গোল অফ ফ্যাকাল্টি। ওকে, তাহলে আপনি অ্যাকাউন্ট অফিসার হিসাবে কে বিল দেন এটা দেখে আপনি কি করবেন, কেন দেখতেছেন এটা? Why you are looking into this list? Which customers did not pay to your ideal products? এই লিস্ট দেখে আপনি কি করবেন, কেন দেখছেন? বলেন, ট্রাই করেন। কেন দেখছেন? মানে দেখার জন্য তো দেখছেন না। একটা স্ক্রিন ফুল অফ ডাটা দেখলাম, কিন্তু কেন আপনি এটা জেনারেট করলেন? ওয়াই? এই লিস্টটা কেন জেনারেট করলেন? নিশ্চয় আপনার মাথায় কিছু আসতেছে, বলেন, নাহলে তো আপনি গোলটা লিখতেন না। তাহলে কেন এই লিস্টটা দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, এটা দেখলেন, দেখে আপনি কি করবেন? স্ক্রিনে দেখলেন, দেখে কি করবেন? বন্ধ করে রেখে দিলেন? তাহলে দেখলেন কেন? ওকে, তাহলে টু রিমাইন্ড, ওকে, তাহলে আপনি এখানে বলতে পারেন যে ভিউ লিস্ট অফ আনপেইড ইনভয়েস বিল টু রিমাইন্ড কাস্টমার টু মেক পেমেন্ট। দ্যাট ইজ আ কমপ্লিট গোল। তাহলে গোল আপনাকে রিভাইড করতে হবে, কিন্তু আপনি বলছেন প্রসেস। প্রসেস বলতে তো কিছু বোঝা যায় না। কি প্রসেস মানে আপনি কি করতে চাচ্ছেন সেটা আনস্পেসিফাইড, অথবা দেয়ার ইজ অ্যাম্বিগুইটি, এক একজন এক একভাবে ইন্টারপ্রেট করতে পারে। By the word processing the invoice, what is the interpretation of processing invoice? This statement is generic, generalized statement. এখান থেকে এক্সাক্ট ইন্টারপ্রিটেশন হবে না, যে যেভাবে ইন্টারপ্রেট করে। সো আপনার গোলের ডেসক্রিপশন শুড বি ভেরি মাচ স্পেসিফিক। আপনার ইউজার স্পেসিফিক, দেয়ারফর দ্য গোলস অলসো শুড বি স্পেসিফিক। সো আপনার এখানে স্পেসিফিক তখনই হবে আপনি যদি বলেন যে সি দ্য লিস্ট অফ আনপেইড বিলস অর ইনভয়েস অ্যান্ড রিমাইন্ড কাস্টমার্স উইথ এ নিউ ডেডলাইন। তাহলে আপনি তখন একটা নিউ ডেডলাইন যদি দিতে চান তাহলে ওটা বলবেন। অ্যাকর্ডিংলি ওয়ার্কফ্লো লিখতে হবে। এখন আপনি এই ওয়ার্কফ্লোটা লিখছেন কিসের জন্য, এইটা বলেন। আপনি কি মাথায় রেখে লিখছেন? এই যে এটা তো আমরা এখন আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে গোলটাকে স্পেসিফিক করতে হবে, সেটা বাদ দেন। কিন্তু আপনি তো ওয়ার্কফ্লোটা লিখছেন, আপনার মাথায় একটা কিছু ছিল, সেটা এখানে এক্সপ্রেস না। এখান থেকে আপনার মাথায় কি ছিল সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু মাথায় কিছু একটা ছিল, তার ভিত্তিতে তো আপনি ওয়ার্কফ্লোটা লিখছেন। সেটা কি ছিল? আপনি আসলে কি করতে চেয়েছেন এই ওয়ার্কফ্লোতে বাই প্রসেসিং কাস্টমার ইনভয়েস? মানে আপনি যখন একটা গোল, গোল মানে কি, হোয়াট ইজ দ্য গোল? দ্য গোল ইজ দ্য রেসপন্সিবিলিটি, ইউর রোল অ্যাজ এ ইউজার ইন দ্যাট অর্গানাইজেশন। তাহলে আপনি যদি একটা এয়ারলাইন্সের পাইলট হন, তাহলে অ্যাজ এ পাইলট ইউজার অফ এন এয়ারলাইন্স ইউ হ্যাভ সাম রেসপন্সিবিলিটিস, সেগুলোই আপনার গোল, আপনার দায়িত্বের মধ্যে পড়ে। তো সেইটাকে অটোমেশনের আওতায় এনে ফ্যাসিলিটেট করা। আপনার মনে কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা। অন্য সেকশনের কোন সেকশন আপনি?
ও আচ্ছা আচ্ছা, মানে কি গল্প করার জন্য আসছে? তাহলে এই ক্লাস আসছেন কেন? অ্যাকচুয়ালি আমি হচ্ছে কোর্সটা হচ্ছে ক্লাস অডিট করতে যাচ্ছেন, সামনের দিকে বসেন, পিছনের দিকে না বসে সামনের দিকে বসেন। আচ্ছা, মানে গল্প করতে যে আসেন নাই সেটা একটু এস্টাবলিশ করা দরকার। ওকে, আচ্ছা, ওকে। অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি তো, না? অ্যাটেন্ডেন্সটা আমরা নিয়ে নিই। এই ফিডব্যাকের শেষে আপনারা বুঝতে পারবেন ভুল সবই ভুল। হ্যাঁ, সাবমিটেড সিআরএ রিপোর্টের পাতায় পাতায় যা লেখা সবই ভুল। এটা গান ছিল, এটা তো মার্ক করবোই না। মার্ক করবো ফাইনাল ভার্সন, কিন্তু ফাইনাল ভার্সন মার্ক করতে হলে ফার্স্ট ভার্সন দিতে হবে, সেকেন্ড ভার্সন দিতে হবে, ওয়ার্ক ইন প্রোগ্রেস স্টাবলিশ করতে হবে। এটা কোন সেকশন? 4। ফাইনাল ভার্সনে মার্ক পেতে হলে এটা দিতে হবে। This is prerequisite to be marked the final version. হ্যাঁ, বলেন। তারপর টোয়েন্টি-টু, 2021 নাই। ওকে, অ্যাটেন্ডেন্স শেষ, দিয়ে যান, অ্যাটেন্ডেন্স দিয়ে যান। ও 28। তারপর ঠান্ডা লাগলে এটা বন্ধ করে দেন। আই থিঙ্ক ইউ আর ফিলিং কোল্ড, বন্ধ করে দিতে পারেন। ওকে, 39। ব্যাগ নিয়ে যান যারা একবার চলে যেতে চান। ওকে, আর নেক্সট, এনিবডি মিসড? আপনি দিয়েছেন এদিকে সবার শেষ। ওকে, এইটা নিয়ে আপনি কিন্তু এমবারাস ফিল হবেন না, এটা সবারটাতেই একই জিনিস পাওয়া যাবে, সবারটাতেই প্রবলেম আছে। ওকে, আমরা দেখব, কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে ফিডব্যাকটা এই জন্য ইম্পর্টেন্ট যে ইউ ক্যান রেকটিফাই দ্য প্রবলেমস অ্যান্ড ফিক্স ইট। তাহলে এখানে আপনি যেটা বলছেন, তাহলে এমন একটা গোল বলেন যেটা মোটামুটি আপনার ওয়েল স্পেসিফাইড। অন্য কোনো ইউজারেরও বলতে পারেন, আপনার তো আরেকটা ইউজার আছে বা আরো 6টা ইউজার আছে, বলেন অন্য একটা। আর কেউ নাই আপনার টিমের? কে, কই? হ্যাঁ বলেন, আপনার একটা ইউজার বলেন। হ্যাঁ, জানেন আপনার user কোনটা? হ্যাঁ, আপনার দুটা। অডিটর লিখছেন, ওয়ার্কফ্লো লিখছেন, গোল লিখছেন। আচ্ছা, ইউজার 5। কোটাতে যাব। আচ্ছা, ঠিক আছে। জমা দেওয়া না হইলে ওই 30 মার্কের প্রজেক্টে 30 মার্কে 3 মার্ক সিআরএ রিপোর্ট। আপনার প্রজেক্ট হচ্ছে 27-এ মার্কিং হবে, কিন্তু সিআরএ রিপোর্ট তাও বানাইতে হবে আপনাকে, নাইলে আপনি ক্লাস ডায়াগ্রাম করতে পারবেন না, ভুল থাকলে ঠিক করতে হবে, এগুলো সবই করতে হবে, কিন্তু ওই 3 মার্ক আপনার পেনাল্টি। আপনি দেন নাই কেন? এটা পলিসি, এটা প্রথম ক্লাসে বলে দেওয়া হয়েছে এবং বারবার বলা হয়েছে, কোর্স অনলাইনে বলা আছে। তাহলে আপনি আসলে 97-এর মধ্যে গ্রেড পাবেন, বাকিগুলো আবার মিস করেন না, তাহলে তো কমতে থাকবে। হ্যাঁ, কোথায় 1%? তো প্রজেক্টের 30 না, 1% ইকুয়াল টু 1 মার্ক না, প্রজেক্টে 30% হচ্ছে প্রজেক্ট থেকে আসবে। তো 30 মার্ক প্রজেক্টে আমরা 30 মার্কেই গ্রেড করি, 30 মার্কের মধ্যে 3 মার্ক হচ্ছে সিআরএ রিপোর্ট। তাহলে ওই 3 মার্ক তো আপনি লুজ করেছেন, তাহলে আপনার আসলে 97, আপনি
স্টিল 97 আপনি 90 পেতেই পারেন, তাই না? There is a probability, it's not zero. আচ্ছা, ওকে। এই যে অডিটর হিসাবে আপনি আইডিয়াল প্রোডাক্টস এর অডিটর হিসাবে ইন্সপেক্টর ইন্সপেক্ট করবেন, আইডিয়াল প্রোডাক্টের ইন্সপেক্টর, ইন্সপেক্টর আর অডিটর কি এক জিনিস? না। ইন্সপেক্টর কোথায় থাকে? যখন আপনাকে স্টেক হোল্ডারের কোয়ালিটি কন্ট্রোল এনশিওর করার জন্য আপনি ইন্সপেকশনে যাবেন। হ্যাঁ, যেমন আপনার ভোক্তা অধিকার থেকে ইন্সপেকশনে যায়, বা আপনার বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন ব্যাংকে ইন্সপেকশনে যায় চেক করার জন্য। অডিট অন্য জিনিস। অডিট মানে তো আপনি ইন্টারনাল অডিটও হতে পারে, মানে আইইউবি হ্যাজ অডিটরস, দে অডিট আইইউবি। অডিটরের কাজটা হলো আইইউবি যে ডকুমেন্টেশন গুলো জেনারেট করছে ফর ট্যাক্স পারপাস, ফর ভ্যাট মানে ইত্যাদি, এই ডকুমেন্ট বা পারচেজ, আইইবি অনেক কিছু কেনাকাটা করে, তাই না? ইকুইপমেন্ট থেকে শুরু করে ফার্নিচার, কম্পিউটার, হাবি যাবে অনেক কিছু, স্টেশনারি, হ্যাঁ, কেমিক্যালস, অনেক কিছুই কিনে, গাড়ি। তারপর আইবি এমপ্লয়ীদের স্যালারি দেয়, প্লাস আইবির একটা রেভিনিউ আছে, আপনাদের বেতন, ছাত্র বেতন, টিউশন ফি, এটা আইবির রেভিনিউ। তাহলে আমার যে রেভিনিউ স্ট্রিম অ্যান্ড দ্য এক্সপেন্সেস, ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যান্ড অপারেশনাল এক্সপেন্ডিচার, এই এক্সপেন্ডিচার গুলো তো আমি স্টেটমেন্ট তৈরি করছি। আই এম কম্পেলড টু ডু দ্যাট বাই দ্য ল অফ দ্য ল্যান্ড অ্যাজ এ ইনস্টিটিউট। তো তাহলে আমি যে এই ফলস ডকুমেন্ট দিয়ে ট্যাক্স ফাঁকি দিচ্ছি কিনা, বা যেমন একটা বিজনেসের ক্ষেত্রে ওভার ইনভয়েসিং করে আমি টাকা পাচার করছি কিনা। এখন আমি ধরেন একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি চালাই, তাহলে আমার গার্মেন্টসের জন্য র ম্যাটেরিয়াল লাগে না? র ম্যাটেরিয়াল তো আমাকে ইম্পোর্ট করতে হয়। তা আমি ধরেন বললাম যে আমি $2 লাখ সুতা ইম্পোর্ট করছি, কিন্তু আসলে আমি ইম্পোর্ট করছি $50,000 সুতা, তাহলে $1.5 লাখ কিন্তু আমি পাঠাই দিলাম এখান থেকে, বেসিক্যালি আমি মানি লন্ডারিং করলাম। আসলে তো আমি $2 লাখ জিনিস আনি নাই, $50,000 জিনিস আনছি, তাহলে $1.5 লাখ কোথায় পাঠাইলাম? ওইটা আমি এখান থেকে বাংলা টাকা পাঠাই দিচ্ছি। এটাকে বলে ওভার ইনভয়েসিং। সেটাই অডিট, এগুলো ধরা পড়বে। এই জন্য তো অডিট করতে হয়, অডিট ইজ ম্যান্ডেটরি। হ্যাঁ, যে কোনো কোম্পানি কাজে এগুলো চাইলে ওইভাবে করা যায় না। হ্যাঁ, করতে গেলে অনেক লুপহোলস ইউজ করতে হয়। তো নর্মালি অডিটরের কাজ হচ্ছে একটা থার্ড পার্টি, ইন্ডিপেন্ডেন্ট পার্টি অর্গানাইজেশন, চার্টার্ড অ্যাকাউন্ট কোম্পানি হয় এরা, বিভিন্ন প্রত্যেকটা কোম্পানির যারা ধরেন শেয়ার মার্কেটে ইনলিস্টেড, দেখবে যে তাদের অডিটর আছে। অডিটর কোম্পানি, হ্যাঁ, অমুক, হ্যাঁ, অমুক অ্যাসোসিয়েটস, হ্যাঁ, একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি। দে আর দ্য অডিটর অফ BAT-BC, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বা ইউনিলিভার। হ্যাঁ, তো তারা তখন ওখানে লাখ লাখ টাকা, 10-20 লাখ টাকা চার্জ করে ফর অডিটিং। সো দে উইল লুক ইনটু অল দ্য ডকুমেন্টস। ওকে, যেমন আইইউবিতে অডিটে আসছিল, আমি আপনাদের রিয়েল ডাটা বলতেছি, ওকে, 2-3 মাস আগে, না না না, শোনেন, 6 মাস, 4-5 মাস আগে, হ্যাঁ, না না না, মানে এই বছরের শুরুর দিকে আর কি, ফার্স্ট কোয়ার্টারে আসছে। এসে তারা এক্সটার্নাল থার্ড পার্টি, তারা এসে বলতেছে, স্যার আপনার কাছে তো ল্যাপটপ আছে? হ্যাঁ আছে। মানে আমাদের সিআইটিএস এর লোকই সাথে নিয়ে আসছে, তো সিআইটিএস এর লোক কিন্তু ডাটা দিয়ে দিছে যে এই আমাদের এতগুলো ল্যাপটপ, এই ল্যাপটপটা অমুক টিচারের কাছে, এই ল্যাপটপটা অমুক ডিপার্টমেন্টে আছে, ইত্যাদি ইত্যাদি। মুখের কথা না, তারা ফিজিক্যালি দেখতে আসছে। স্যার ল্যাপটপটা একটু দেখা যাবে? দেখেন, মানে সে যে অডিট রিপোর্টটা দিবে, যে দ্য রিপোর্ট ইজ কারেক্ট, অডিট করে যা বলা হচ্ছে সেগুলো মিলতেছে রিয়েলিটিতে, দ্যাট ইজ অডিটর। এখন ঠিক আছে, আপনি যে কোনো একটা নেন, কোনটা নিতে চান, অডিটর না ইন্সপেক্টর? অডিটর না, সিনোনিম না। আচ্ছা ঠিক আছে, সিনোনিম হলে আপনি দুইটা দিবেন কেন? যে কোনো একটা দিবেন। আপনার আইরাসে কি ইউজারে বলা থাকে ফ্যাকাল্টি/টিচার? হয় ফ্যাকাল্টি থাকবে, নাহলে টিচার থাকবে, সিনোনিম দিবেন না। ওকে, আচ্ছা ঠিক আছে। অডিটরের এখন আপনি গোলটা কি? কন্ডাক্ট অডিট রিভিউ। এটা মানে কি? আপনি অডিটকে রিভিউ করবেন নাকি অডিট করবেন? অডিট করবেন, কিন্তু রিভিউ শব্দটা কিন্তু মিনিংটা আবার একটু চেঞ্জ করে দেয়। রিভিউ কথাটার মানে হলো যে অডিট করা আছে, আমি অডিটটাকে রিভিউ করব, মানে কাউন্টার সাইন, আপনি সাইন করছেন, আমি ওটা চেক করে দেখবো যে আপনার
ইনফরমেশন ঠিক আছে কিনা, অর্থাৎ অডিট রিপোর্টটা ঠিক আছে কিনা সেটা আমি আবার একটু ভেরিফাই করে দেবো। সেটা হলো এক জিনিস, আর যদি আপনি অডিটটাই করেন সেটা আরেক জিনিস। এখানে কোনটা মিন করছেন আপনি? অডিট করাটা মিন করছেন নাকি একজনের করা অডিট আপনি ক্রস চেক করা, কোনটা মিন করছেন? অডিট করা, ওকে। তাহলে দেখি সেটা, তাহলে আপনার গোলটাকে একটু সুন্দর করে এক্সপ্লেন করে লিখতে হবে, ওকে। আচ্ছা, এটা তাহলে আপনি অডিটর দিবেন। অডিটরস কেন? অডিটরস কেন? হ্যাঁ, অডিটরস কেন? এখানে ইউজার কি নাকি স্টুডেন্টস? স্টুডেন্ট, এটা তো টাইপ, তাই না? অডিটর একটা ইউজার টাইপ। আপনার 5 জন অডিটর থাকতে পারে বড় অর্গানাইজেশন হলে, তাই না? একটা অডিটর টিম থাকতে পারে, কিন্তু তারা হলো আলাদা আলাদা অবজেক্ট, কিন্তু টাইপ তো আপনার অডিটর। ফ্যাকাল্টি তো 200-র উপর আছে আইবিতে ফুল টাইম, কিন্তু ফ্যাকাল্টিজ তো না, ফ্যাকাল্টি হচ্ছে আমার ইউজার টাইপ। তাহলে এটা অডিটর হবে, ওকে, সেটা করলেন। এখন আপনার কাজ কি? আপনি বলতেছেন অডিট করা, তাই না? ফার্স্ট টাইম, ওকে। তাহলে কি করতে হবে? এখানে গেলেন, লগ ইন করলেন, করলেন, এখন কি করলেন? হোয়াট ইজ অডিট ফাইল? ইটস এ ফাইল ক্রিয়েটেড বাই সামবডি। তাহলে আপনি ওপেন করবেন কিভাবে? এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনি একটা অডিট ফাইল ওপেন করবেন। সিলেক্ট করা মানে ডাটাবেস থেকে ওপেন করবেন, তাই না? তাহলে অডিট ফাইলটা কে ক্রিয়েট করলো? আপনি তো খেয়াল করেন হোয়াট হোয়াট ইজ সেড হিয়ার। নয়েজ করবেন না প্লিজ, নয়েজ বন্ধ করেন। হ্যালো, এই যে নয়েজ বন্ধ করেন, নয়েজ বন্ধ করেন। তাহলে আমি যে একটা ফাইল সিলেক্ট করছি, এটার মিনিং হোয়াট? দ্য ফাইল অলরেডি এক্সিস্ট। It means somebody created it, or it was created from the activity of some action performed by some user. সেটা কোন ইউজার এটা ক্রিয়েট করবে? আপনাদের যে 8টা ইউজার, তার মধ্যে কোন ইউজার এই অডিট ফাইল ক্রিয়েট করবে? অডিট ফাইল তো আপনিই ক্রিয়েট করবেন, কারণ আপনি বলতেছেন আপনি অডিটটা করতে চান, তাহলে আপনি অডিট করবেন। কিন্তু এখানে আপনাকে বলতে হবে সিলেক্ট এ ফাইল টু অডিট, এটা বলেন। কিন্তু আপনি যেটা বলতেছেন যে সিলেক্ট অ্যান অডিট ফাইল ফর রিভিউ। হ্যাঁ, মানে যেটা পড়লে কেউ বুঝতে পারে যে আপনি একটা, ধরেন আপনি এখানে সিলেক্ট এ ফাইল ফর অডিট, এখন সেটা কি ফাইল? না না, ওটা তো আপনি ফাইলের টেকনিক্যাল টাইপ বলছেন, কিন্তু এটা কি ব্যালেন্স শিট নাকি এটা কি আমার স্যালারি রিপোর্ট, না কি অডিট করতে চান? হুম, তাহলে ওটা আপনাকে বলতে হবে যে আপনি কোন ফাইল অডিট করতে চান। আচ্ছা, করার পরে আমাকে কি দেখাবে? এই যে সিলেক্ট করলে কি দেখাবে স্ক্রিনে? কি দেখাবে? ডাটাটা কি? ডাটা দেখাতে হলে আমাকে নোট বসাতে হবে। আমি কি টেবিল বসাবো? বসালে কয়টা কলাম থাকবে? না না, আমাকে তো এইটার উপর বেস করে ইউআই ডিজাইন করতে হবে। আই এম দ্য ইউআই ডিজাইনার, আমি আপনার কোম্পানির কেউ না। তাহলে আমি ইউআইটা ডিজাইন করবো বেসড অন দিস ইনফরমেশন। হাউ ডু আই নো what to be shown on the screen? ঠিক আছে, আপনি বললেন অডিটেড টাইপ, কিন্তু আমি ইউআই ডিজাইনার, আমি একটা এফএক্সএমএল এ কি বসাবো? হাউ মেনি নোটস আই শুড? আপনি যখন ইনপুট নিচ্ছেন কথা বলছেন, মানে এই যে এখানে দেখেন এই যে ওয়ার্কফ্লো গুলো লিখেছেন, এটা কিন্তু আসলে একটা জমা দিতে হবে তাই দিয়েছেন। এটা আপনার 16টা ওয়ার্কফ্লোর মধ্যে হওয়ার কথা না, 4টা হওয়া উচিত কমপ্লিট, সেই 4টার মধ্যে এটা পড়তেছে না। হ্যাঁ, ডিটেইলে থাকতে হবে 4টা। আপনি এখানে কি ইনপুট হবে কিছু বলেন নাই,
আউটপুটে কি দেখাবে কিছু বলেন নাই। এইভাবে করলে তো আসলে এটা ইমপ্লিমেন্টেবল না। এই 5টা লাইন থেকে নোবডি নোজ হোয়াট শুড হ্যাপেন হিয়ার, এই ওয়ার্কফ্লো থেকে। বুঝতে পারছেন? তাহলে আমি আরো দুই একটা ফিডব্যাক দিই, তাহলে আরো আরো ভালো করে বুঝতে পারবেন। অন্য একটা প্রজেক্টে যাই, বলেন। 87, 37। আচ্ছা, কারণ এই ফিডব্যাকটা ইম্পর্টেন্ট। ওকে, আপনাদের টপিক হলো এয়ারক্রাফট ক্যারিয়ার। ইউজার বলেন কোনটা? হুম, এয়ারক্রাফট হ্যান্ডলিং অফিসার। ওকে, কোন গোলটাতে যাব? আপনি একটু বলেন, আমি তো সবগুলো ফিডব্যাক দিতে পারবো না, একটা বলেন। ওকে, তাহলে খেয়াল করেন ওনাদের প্রজেক্ট হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার। ওকে, এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস রুজভেল্ট। ওকে, একটা এয়ারক্রাফট ক্যারিয়ার। ওকে, তাহলে এই এয়ারক্রাফট ক্যারিয়ারের একটা ইউজার হচ্ছে এয়ারক্রাফট হ্যান্ডলিং অফিসার। ওনার রেসপন্সিবিলিটি কি বেসিক্যালি? এয়ারক্রাফটগুলোর ওনার একটা গোল হলো ক্যান পজিশন ইচ প্লেন অ্যাকর্ডিং টু পার্কিং স্পট স্ট্যাটাস। তাহলে এই গোলটার মধ্যে কোনো অ্যাম্বিগুইটি আছে না? একদম ক্লিয়ার। মানে does it says what exactly, very specific way, what the aircraft handling officer wants to do here? Is it specific or ambiguous? Specific. ওকে, তাহলে এটা ঠিক আছে। এখন আপনার কাজ কি এখানে? তাহলে আপনাকে পজিশন বলতে কি বোঝাচ্ছেন এখানে? মানে ক্যান পজিশন, এইটা দিয়ে কি কি মিন করতেছেন? আমি স্যার সে হচ্ছে যে তার বোর্ডে কি পজিশন গুলো দেখাই দিবে, দেন ওইটা হচ্ছে পার্কিং পজিশন। হ্যাঁ, ওইটা বলেন, কারণ পার্কিং পজিশন বললে এটা আরো আরো স্পেসিফিক হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এয়ারক্রাফট হ্যান্ডলিং অফিসার ক্যান ডিসাইড, ওকে, বা ক্যান অ্যালোকেট পার্কিং পজিশন ফর ইচ প্লেন অ্যাকর্ডিং টু পার্কিং স্পট স্ট্যাটাস। তখন জিনিসটা একদম স্পেসিফিক হয়ে গেল। ওকে, তাহলে আপনি পার্কিং পজিশন অ্যালোকেট করবেন plane based on the whatever the status of the parking spots that you have. Okay, তাহলে এখন আপনি কি করবেন? এখানে গেলেন, আচ্ছা, তাহলে আপনি আগে একটা প্লেন সিলেক্ট করবেন, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমাকে কি দেখাবে? এটা তো আপনি বলেন নাই। প্লেনের লোগো থাকতে পারে না, প্লেনের লোগো থাকতে পারে উইথ দ্য প্লেন নাম্বারস। ইউ ক্যান ক্লিক অন দ্য লোগো অলসো, সেটাও তো হতে পারে। আবার ড্রপ ডাউন লিস্টে প্লেনগুলোর সিরিয়াল নাম্বার থাকতে পারে উইথ প্লেন টাইপ, যে F35 মোস্ট ডেডলি, তাই না? এখন F35, হ্যাঁ, ও F36, F36 আলফা 1, F36 আলফা 2 নাম থাকে, ইন্ডিভিজুয়াল প্লেনের নাম থাকে। যেমন বাংলাদেশ বিমানের প্লেনের নাম থাকে রাজবংশী, তাই না? নাম আছে না প্রত্যেকটা বিমানের? বলতেছি আর কি, যে তাইলে আপনি এখানে এখন এই যে এখানে আমি কিভাবে দেখাবো? আপনার প্লেন ডিটেলস গুলো তো দেখাইতে হবে, সিলেকশন। তাহলে এই দেখানোটা কিভাবে হবে? Will it be a graphical display from where you will select, or it will be a drop down list, or it will be a, তাহলে আপনাকে এটা বলে দেন যে তাহলে আমার প্লেনের যে কল সাইন উইথ প্লেন টাইপ। ইভেন্ট 1-এ তো আপনি কি বলছেন? লিস্ট অফ প্লেনস। হ্যাঁ, এই লিস্ট অফ প্লেনসে কি দেখাবেন? এটা আমি কি করে বুঝবো? আমি তো প্রোগ্রামার, এটা তো আপনার মাথায় আছে। লিস্ট অফ প্লেনে কি দেখানো যাবে? হোয়াট উইল বি দ্য কন্টেন্ট অফ দ্য লিস্ট? এটা তো আমি জানি না, আপনি যা দেখাতে চান সেটা বলবেন। আপনি যদি বলেন যে প্লেন টাইপ উইথ কল সাইন, the each list item will be
the plane type with call sign. Every plane, individual plane has a call sign. যেমন Air Force One. Air Force One কোন প্লেনের কল সাইন? ইউএস প্রেসিডেন্ট বোয়িং 747 এর দুইটা বিমান আছে ডুপ্লিকেট, ওকে, ওই দুইটাকে এয়ার ফোর্স ওয়ান বলে, তাই না? তাই কি না? না না, এয়ার ফোর্স ওয়ান বলে না ওইটাকে। এখন ধরেন বাংলাদেশ বিমানে আপনি যদি এখন আপনি ধরেন রিসেন্টলি কেউ দেশে বাইরে গেছেন, ঘুরে আসছেন কেউ, এনিওয়ান? আচ্ছা, একটু আগে হলে গেছেন, কোথায় গেছেন? এর মধ্যে না, এর বাইরে কোথায় গেছেন? কোথায় গেছেন? সৌদি আরবে। কোন এয়ারলাইন্সে গিয়েছেন? বিমানে। তাহলে বিজি কত? 085 সাপোজ। তাহলে এই যে বিজি 085 এটা কি বিমানের নাম্বার? না, এটা হচ্ছে ফ্লাইট নাম্বার, এটা হচ্ছে কল সাইন। ও যখন এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে কোঅর্ডিনেট করবে, বিজি 085 স্পিকিং, বিজি 085, air traffic control BG 085, increase altitude to 37,000 feet, etc. তো ওর পরিচয় হচ্ছে ওই ফ্লাইটের জন্য ওর পরিচয় হচ্ছে বিজি 085, দ্যাট ইজ দ্য কল সাইন। ওই বিমানটাই পরের দিন যখন আবার কুয়ালালামপুর যাবে ওর কল সাইন চেঞ্জ হয়ে যাবে। কেন কেন মানে 085 মানে ঢাকা রিয়াদ, বিজি 085 ইজ অলওয়েজ ঢাকা টু রিয়াদ, এটা ডিসাইডেড। আচ্ছা ধরেন জেদ্দা, ঠিক আছে। এখন বিজি 085 দিয়ে তো আপনি ঢাকা কুল বলতে পারবেন না, অন্য একটা ফ্লাইট নাম্বার হবে। সো দ্যাট ইজ ইওর কল সাইন। এয়ারফোর্স ওয়ান হচ্ছে কল সাইন অফ দ্য এনি এয়ারক্রাফট। আজকে যদি এই জো বাইডেন একটা ওই হেলিকপ্টার ধরেন একটা ওই একটা এয়ারলাইন্সেও যদি উঠে, কাতার এয়ারওয়েজে উঠে, ওই যতটুকু সময় সে কাতার এয়ারওয়েজে থাকবে ততটুকু সময় ওটার কল সাইন হবে এয়ারক্রাফট এয়ারফোর্স ওয়ান। হ্যাঁ, যাওয়ার সময় যদি 085 বা আসার সময় 086 হতে পারে। সাউদিরটাও বিজি হবে না তো, সাউদিরটা আবার এয়ারলাইন্সের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এটা প্রত্যেক এয়ারলাইন্স হ্যাজ এ আইডেন্টিটি কোড, হ্যাঁ, ফলোড বাই 3 ডিজিট অর 4 ডিজিট ফ্লাইট নাম্বার। বুঝতে পেরেছেন? যেমন আপনি যদি মালয়েশিয়ান এয়ারলাইন্সে যান, এটা ফ্লাইট নাম্বার স্টার্টস উইথ MY, যান। আপনি যদি ব্রিটিশ এয়ারওয়েজে যান, এটার কল সাইন মানে ফ্লাইট নাম্বার স্টার্ট উইথ BA। সো প্রত্যেকটা এনিওয়ে, তাহলে আপনি এটা বলবেন এখানে, ঠিক আছে? আচ্ছা, সিলেক্ট করার পরে কি হবে? আপনি এয়ারক্রাফট সিলেক্ট করলেন, তারপর যে বললেন অ্যালং উইথ দেয়ার পার্কিং ইনফরমেশন, এটা কি? এটা তো আমাকে দেখাতে হবে। কি দেখাবো এখানে? পার্কিং ইনফরমেশন মানে সিলেক্ট করলে প্লেনটা কোথায় আছে যদি পার্কিং থাকে, যদি পার্ক করা থাকে, দ্যাটস অলরেডি পার্ক, তাহলে সেই পার্কিং স্পট নাম্বারটা দেখাবে। যদি সেটা এয়ারবোর্ন থাকে তাহলে দেখাবে এয়ারবোর্ন। তাহলে কি দেখাবে এটা তো আপনি আমাকে বলছেন। এই পার্কিং ইনফরমেশন এই দুইটা ওয়ার্ড থেকে তো বোঝা যাচ্ছে না, কারণ এটা তো আমাকে ডাটাবেস থেকে ডাটাটা বের করে আনতে হবে দেখানোর জন্য। তাহলে অ্যাজ এ প্রোগ্রামার আমাকে জানতে হবে যে হোয়াট আই নিড টু শো। পার্কিং ইনফরমেশন বলে তো কোনো ফিল্ড নাই, আছে? আপনি ওখানে হয়তো পার্কিং ইনফরমেশন ইজ কম্বিনেশন অফ মাল্টিপল ডেটা, আপনি এখানে কি দেখাতে চান এক্স্যাক্টলি সেটা বলতে হবে। তাহলে আপনি এখানে যদি এমন দেখাতে চান যে তার কারেন্ট পার্কিং স্পটটা দেখাবে, তাহলে সে পার্কিং নাম্বারটা শো করতে পারে যদি ওরকম নাম্বারিং করা থাকে। আর যদি আপনার অন্য কিছু দেখাতে চান তাহলে মানে এটা আপনাকে বলতে হবে। এই ডিসকাশন তো আপনার সাথে আমার হচ্ছে মুখে মুখে, আপনি ক্লায়েন্টের সাথে ডিসকাস করছেন 3 মাস আগে, ওটা আপনার মনে হচ্ছে যে, আর আপনি যে কোড করবেন তার কোনো নিশ্চয়তা নেই। আপনাকে পাঠানো হয়েছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করার জন্য, আপনি করছেন, কোডিং ফেজ আসার আগেই আপনি বিদেশে চলে গেছেন ভালো জব অফার পেয়ে বা হায়ার স্টাডিজে। তখন আপনার মাথায় থাকলেই কি না থাকলেই কি, আর মাথায় থাকবে এটা তো একটা বোকামি ছাড়া আর কিছু না।
আমার নিজের কোডই 1 মাস পরে দেখলাম বুঝি না কেন লিখছিলাম, তাই না? সো এভরিথিং হ্যাজ টু বি ডকুমেন্টেড। তাইলে আপনাকে এখানে এটা কিন্তু আপনি একটা আউটপুট হিসাবে তাকে দিচ্ছেন ফর সিলেকশন। তাহলে আউটপুট হিসাবে আপনি এক্স্যাক্টলি কি দেখাবেন এটা আপনাকে বলতে হবে। তাহলে এখানে আপনি বলবেন যে উইথ পার্কিং নাম্বার। হ্যাঁ, ইনফরমেশন গুলো তো বোঝা যায় নাকি? আচ্ছা, ইট উইল অলসো ভিউ এ লিস্ট অফ পার্কিং স্পট। ওকে, এটা ঠিক আছে। তাহলে আপনি পার্কিং নাম্বারগুলো এখানে দেখাবেন অ্যালং উইথ দেয়ার অ্যাভেলেবিলিটি, মানে যে পার্কিং স্পট গুলো খালি আছে সেগুলো আপনি দেখাবেন। তারপরে কি করবেন? রাইট ক্লিক অন এ প্লেন from the list and select new parking. This will trigger a search. Okay, search bar আপনি কি করবেন? To find a specific parking spot. এখন সার্চ বারে সার্চ করে কি পার্কিং স্পট অ্যাসাইন করাটা ইউজার ফ্রেন্ডলি? মানে আপনি যদি সার্চ করেন তাহলে এই অ্যাভেলেবল পার্কিং স্পট দেখবেন কেন? তার মানে আপনি বাম দিক থেকে ধরেন আপনার দুইটা লিস্ট আছে, একটা লিস্ট থেকে আপনি এয়ারক্রাফট সিলেক্ট করবেন আর একটা লিস্ট থেকে আপনি পার্কিং লট সিলেক্ট করবেন যেটা তাকে অ্যাসাইন করতেছে। দেন দেয়ার উইল বি অ্যাসাইন বাটন, অ্যাসাইন। এটা দিলেই হবে? তাহলে আপনি যে এই যে এটা ভিউ করলেন, হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ ভিউইং দিস অ্যাভেলেবল পার্কিং স্লট? আপনাকে যদি সার্চ করতে হয়, ঠিক আছে, আপনি সার্চ করতেই পারেন, তাহলে এটা দেখলেন কেন? মানে আপনি অ্যাজ এ ইউজার নিজেকে চিন্তা করেন, আপনি অ্যাভেলেবল পার্কিং স্লট গুলো দেখতেছেন কিন্তু ওইটা দিয়ে কিছু করতেছেন না, সার্চ বারে সার্চ করতেছেন পার্কিং অ্যাভেলেবল আছে কিনা। তাহলে আপনাকে আবার মনেও রাখতে হবে পার্কিং স্লটের নাম্বারগুলো কি। তো সেটা কি ইউজার ফ্রেন্ডলি? আচ্ছা, ধরেন আপনি ইউজার ফ্রেন্ডলি ধারেন না, আপনি ওইটাই করতে চান, তাইলে এটা দেখলেন কেন? মানে লজিক্যালি স্টেপগুলো কানেক্ট করতে হবে বা একটা ফ্লো থাকতে হবে। তাইলে এটা যদি দেন তাহলে এটা দিয়েছেন কেন? টু সিলেক্ট ফ্রম হিয়ার। তাহলে তো সার্চটা আপনার ইররিলেভেন্ট এখানে, কারণ আপনি বলতেছেন অ্যাভেলেবল গুলো দেখাও, আপনার কথাতে এটা বলা আছে এই যে উইথ দেয়ার অ্যাভেলেবিলিটি। এখানে কি আপনি যেগুলো অ্যাভেলেবল সেগুলোই দেখতেছেন নাকি সবগুলো দেখতেছেন? তাইলে আপনি আবার সার্চ কেন করতেছেন? ওটা তো আপনার সামনেই আছে, ওখান থেকে তো আপনি সিলেক্ট করতে পারেন। এখন দেখেন আপনি একটা সিলেক্ট করলেন, ওকে করার পরে কি হবে? সিলেক্ট দ্য ডিজায়ার্ড স্পট। ওকে, দিস উইল ট্রিগার এ ভ্যালিডেশন চেক। কি ভ্যালিডেশন চেক করবে? আপনি তো অ্যাভেলেবল গুলো থেকে সিলেক্ট করতেছেন, তাহলে ওটা ভ্যালিডেট করার কি আছে? আপনি ছাড়া তো কেউ স্পট দিতেও পারবে না, ইউ আর দ্য অনলি পারসন। তাহলে আপনি তো অ্যাভেলেবল লিস্ট থেকে সিলেক্ট করতেছেন। যদি সার্চ উঠে দেন বা সার্চে তো অ্যাভেলেবলটাই দেখাবে, সার্চ হলো তো আপনি একটু বলবে যে এটা অ্যাভেলেবল বা নট অ্যাভেলেবল। তাইলে ওটা তো যখন আপনি অ্যালোকেট করছেন, ইট ইজ কনফার্ম ইট ইজ অ্যাভেলেবল। তাহলে ওটাকে আপনি অ্যাভেলেবিলিটি আবার কি ভ্যালিডেট করবেন? রিডান্ডেন্ট, তাই না? ওটা তো ইট ইজ অলরেডি অ্যাভেলেবল, আদারওয়াইজ আপনার লিস্টে আসবে না। ওই লিস্ট জেনারেট করার সময় আপনি ভ্যালিডেট করে নেবেন যে ওটা অ্যাভেলেবল কিনা। তো করলেন, তারপর এখন এই যে আপনি এটা অ্যালোকেট করলেন ফর হাউ লং? তাইলে ডিঅ্যালোকেট করবে কে স্পটগুলো? আপনি তো অ্যালোকেট করে দিচ্ছেন, স্পট আপনি খেয়ে ফেলতেছেন, তাহলে স্পট খালি করবে কে? কোন হ্যান্ডলিং অফিসার? তাহলে আরেকটা গোল কি আছে টু রিলিজ পার্কিং স্পট আপনার এখানে? তাহলে এইগুলো আপনি ইমপ্লিমেন্ট করবেন কিভাবে? আপনার 20টা পার্কিং স্পট আছে, 20টা দিয়ে দিলেন, এরপর এরপর যে প্লেনটাকে আপনি মিশনে পাঠাইছেন ওই স্পটটা তো খালি হয়েছে, তো খালি কোথায় করতেছেন? মেকিং সেন্স? তার মানে আপনাকে এখানে ডাটা ডিপেন্ডেন্সি দেখতে হবে, এটা মাথায় রাখবেন যে ফর মাই ওয়ার্কফ্লো I need to deal with some data. Now, does my workflow has dependency on data generated by other workflow, or some other workflow will have dependency on the data that I generate?
এখন আপনি স্টুডেন্ট ইউজার নিয়ে কাজ করেন আইরাসে, আপনার নামটা অয়ন স্টুডেন্ট ইউজার নিয়ে কাজ করে, আর হক ফ্যাকাল্টি ইউজার নিয়ে কাজ করতেছে। ওনাদের টপিক হচ্ছে আইরাস। অয়ন ডিসাইড করলো যে ভিউ ট্রান্সক্রিপ্ট হচ্ছে আমার একটা গোল, আর হক ফ্যাকাল্টির জন্য 8টা গোল বসাইছে, কিন্তু গ্রেড সাবমিশন তার মধ্যে নাই। আপনার ভিউ ট্রান্সক্রিপ্ট ইজ নট ইমপ্লিমেন্টেবল, গ্রেড পাবেন কোথায়? ফ্যাকাল্টি ইউজারের একটা গোল থাকা লাগবে, সাবমিট গ্রেড। ওইটা যদি না থাকে আপনি ট্রান্সক্রিপ্ট জেনারেট করতেই পারবেন না। তাহলে আপনার ট্রান্সক্রিপ্ট জেনারেট ওয়ার্কফ্লো হ্যাজ এ ডিপেন্ডেন্সি অন দ্য ওয়ার্কফ্লো অফ গ্রেড সাবমিশন। এখন হক যদি গ্রেড সাবমিশন গোল না রাখে নাই, কারণ ওনাকে বলা হয়েছে 8টা রাখলেই হবে, উনি 8টা রাখছে, ভ্যালিড গোল রাখছে, কিন্তু এটা রাখে নাই। আবার আপনি ওইটা রাখছেন, কিন্তু আপনাদের টিমের মধ্যে কোঅর্ডিনেশন, হক জানেই না যে আপনি গ্রেড ট্রান্সক্রিপ্ট জেনারেট করবেন যেখানে গ্রেড লাগবে ফ্যাকাল্টির কাছ থেকে, আর আপনিও জানেন না যে উনি ওইটা রাখে নাই। সো টিম ওয়ার্ক মানে এটা না যে আমার গুগল ডক্সে গিয়ে আমার টেবিল ফিল আপ করা। টিম ওয়ার্ক মানে নিজেদের কাজকর্মের মধ্যে কোঅর্ডিনেশন রাখা। তাহলে আপনার কাজের উপরে আপনার টিমমেটের ডিপেন্ডেন্সি বা আপনার টিমমেটের কাজের উপরে আপনার ডিপেন্ডেন্সি আছে কিনা এটা। তাহলে এই যে আপনি যে কেউ যদি এই স্পটগুলো রিলিজ না করে, তাহলে তো এটা আপনি জাস্ট ফার্স্ট টাইম অ্যাপটা যখন খুলবেন প্রথমবার ডাটাবেজে যখন কোনো স্পট অ্যালোকেট করা হয় নাই, শুধু তখন আপনি কিছু স্পট অ্যালোকেট করে দিতে পারবেন ওয়ান টাইম। তারপরে যখন সবগুলো অ্যালোকেট, রিয়েলিটিতে আপনার ডিঅ্যালোকেট হচ্ছে, কিন্তু ওটা যখন ফেরত আসতেছে আপনি তো আর অ্যালোকেট করতে পারতেছেন, আপনার ডাটাই নাই, অ্যাভেলেবল স্লট 0, কিন্তু ইন রিয়েলিটি ইট ইজ নট 0, কারণ 5টা প্লেন বের হয়ে গেছে, মিশনে গেছে, তাহলে 5টা স্লট খালি, কিন্তু ওটা যে খালি হইলো সেই ডাটা তো আপনার সামনে দেখাবে না। তাহলে আপনি যদি এটা রাখতে চান, তাহলে এখন যে ইউজারেরই হোক সেই কাজটা যে এই ইউজারকে করতে হবে এমন কোনো কথা নেই, আপনার অ্যাপসের মধ্যে সে একটা অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। যেমন আপনি যদি বলেন যে আপনি আরেকটা ইউজার আরেকটা গোল কি আমরা, তাহলে আরেকটু বেটার ভাবে এটা নিয়ে ডিসকাস করা যাবে। এটা কি ক্যাটাপুল্ট ক্রিউ? আচ্ছা আচ্ছা, আপনার পাইলট টাইলট ক্যাপ্টেন এরকম নাই কিছু যেটা সবাই বুঝতে পারবে? সাপ্লায়ার, ওকে, ভেরি গুড ইউজার। ওকে, তাহলে সাপ্লায়ারের কাজ কি? ক্রিয়েটিং স্পেসিফিক প্যাকেজ অ্যাকর্ডিং টু ম্যাটেরিয়াল সিলেক্টেড। এই গোলটাতে আপনি কি বোঝাতে যাচ্ছেন যে ক্রিয়েট করতেছেন স্পেসিফিক প্যাকেজ, এটার মানে কি? স্যার বলতে লাইক বান্ডল আপ করে ইকুইপমেন্ট এক এক রকমের তাই বান্ডল বানিয়ে ওটাকে ক্যাটাগরাইজ করা and then shipping it off according to those ওটা তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কিন্তু ইনসাইড দ্য অ্যাপ হোয়াট ইউ আর ক্রিয়েটিং? Sir, inside the app basically it's kind of like a card but separate cards for ওকে, তাহলে অ্যাজ এ সাপ্লায়ার ইউ আর ক্রিয়েটিং দ্য মানে আপনার যে ডেলিভারি প্রোডাক্ট ডেলিভারি প্ল্যান, এরকম কিছু একটা আপনি বানাচ্ছেন। sir packaging plan এর মতো ঠিক আছে, তাহলে আপনার ডেলিভারি প্ল্যান, তাই না? প্যাকেজ ডেলিভারি প্ল্যান, প্যাকেজ প্ল্যান, ওকে। তাহলে এটার জন্য কি করতে হবে আপনাকে অ্যাজ এ সাপ্লায়ার? Sir, as a supplier, like we can have already created standard packages, like if medical inventory the যদি এই কয়েকটা জিনিস লাগবে, like এতগুলো syringe or এতগুলো আচ্ছা, এইটা বানাচ্ছেন কেন? এই প্ল্যানটা বানাচ্ছেন কেন? Sir, এই প্ল্যানটা বানাচ্ছি because if there are orders like অর্ডার আছে বলেই তো বানাচ্ছেন। হ্যাঁ, ইউ আর এ সাপ্লায়ার, সো দেয়ার আর অর্ডারস, ওকে। yes, sir, if there are scheduled orders or Mhm. scheduled delivery, Mhm. তাহলে they can just select one of the already available packages or they can order to supplier. তাহলে আপনি এটা তৈরি করে রাখতেছেন, এটা ইউজ করবে কে? Sir, other users. আদার ইউজার কি? Sir, ক্যাপ্টেন তো ইউজ করবে না। not captain, not. ডক্টর, আপনি তো এয়ারক্রাফট ক্যারিয়ারের সাপ্লায়ার, আপনি ফুড সাপ্লাই দেন, আপনি ক্লোদিং সাপ্লাই দেন, আপনি মেডিসিন সাপ্লাই দেন, আপনি এয়ারক্রাফট ইকুইপমেন্ট সাপ্লাই দেন। হ্যাঁ, এয়ারক্রাফট ক্যারিয়ার নর্মালি অ্যাটমিক এনার্জিতে চলে, এদের ফুয়েল লাগে না, কিন্তু অন্য ফুয়েল লাগতে পারে।
ও এয়ারক্রাফটের লাগে, হ্যাঁ এয়ারক্রাফটের ফুয়েল লাগে, হ্যাঁ fuel handler হ্যাঁ ঠিক আছে। তো তাহলে আপনার এই প্যাকেজিং ডেটাটা আপনি তৈরি করতেছেন সাপ্লায়ার হিসাবে, যে আপনি এইভাবে প্রোডাক্টটা দিতে চান। তো তাহলে এই এই প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার যে প্যাকেজিং ইনফরমেশন আপনি জেনারেট করলেন, এটা কে ইউজ করবে? আপনার 8টা ইউজারের মধ্যে কোন ইউজার এটা ইউজ করবে? Sir, I just thought that maybe packaging information the supplier বানায় রাখলো, Mhm. তারপরে ওরা real life এ ওটা orders দিয়ে দেয় দিয়ে দেয়। না, রিয়েল লাইফে ইউজ করতে হলে তাকে ভিউ করতে হবে, নাহলে সে জানবে কিভাবে যে আপনি কি প্যাকেজ ইনফরমেশন বানাইছেন? তাকে অ্যাপের মধ্যে ওটা দেখতে হবে না। ইমপ্লিমেন্টেশন রিয়েল লাইফেই করবে ফিজিক্যালি, কিন্তু ইনফরমেশন তো তাকে দেখতে হবে। ওকে, দিস উইল বি দ্য প্যাকেজ। তাহলে আমি এই প্রোডাক্টটা একটা পেপার কার্টুনে দিব নাকি একটা অ্যালুমিনিয়াম ফয়েলে র্যাপ করে দিব, নাকি এটা একটা কন্টেনারে যাবে? এটাই তো আপনি ডিসক্রাইব করতে যাচ্ছেন কোন প্রোডাক্টের জন্য কি ধরনের প্যাকেজিং হবে, তাই না? না স্যার, I guess তাহলে এগুলো করলে clear এই যে আপনি বলছেন যে মেডিকেল প্যাকেজ, কিচেন প্যাকেজ, হ্যাঁ, তারপরে এই মেডিকেল প্যাকেজে আপনি কি এখানে কি কি জেনারেট করবেন? আপনি এখানে শুরু করছেন ক্রিয়েটিং, মিনস ইউ আর গোইং টু জেনারেট সাম ডেটা অ্যাবাউট হোয়াট, অ্যাবাউট আপনি এখানে বলছেন মেডিকেল প্যাকেজ, কিচেন প্যাকেজ। তার মানে আপনার যে কিচেন সাপ্লাই যেগুলো হয় সেগুলোর প্যাকেজিং কেমন হবে তার একটা ডেটা আপনি জেনারেট করছেন, তাই তো নাকি? Sir, packaging টা না, more like the ingredients themselves. প্রোডাক্ট জি স্যার। মানে তাহলে এইটা এটা আপনি কেন এইভাবে কেন লিখলেন যে প্যাকেজেস, ক্রিয়েটিং প্যাকেজেস অ্যাকর্ডিং টু, মানে ইনগ্রিডিয়েন্ট গুলো আপনি কিভাবে শিপমেন্টে পাঠাবেন এটা এটা ঠিক করা, হাউ ইট উইল বি প্যাকড অ্যান্ড ডেলিভার্ড টু দ্য এয়ারক্রাফট ক্যারিয়ার। না স্যার, more like ingredient গুলো কোন ক্যাটাগরিতে পড়বে। যেমন যেমন স্যার, কিচেন প্যাকেজে মনে করেন আপনার গ্রোসারিজ যেতে পারে, লাইক ইফ আই সিলেক্ট গ্রোসারিজ এন্ড স্টাফ, ও আপনি ক্যাটাগরাইজ করতেছেন, ক্যাটাগরি তৈরি করতেছেন, তা আপনার এই সেন্টেন্স তো কনফিউজিং। ঠিক করেন, মানে আপনি যেটা বললেন এটা পড়লে কিন্তু সেরকম মনে হয় না। আপনি এখানে তাহলে বলতে পারেন যে সিলেক্ট প্যাকেজ ক্যাটাগরি ফর ইচ প্রোডাক্ট, ফর প্রোডাক্ট। তাইলে অ্যাজ এ সাপ্লায়ার আপনি এটাকে প্যাকেজ ক্যাটাগরিতে সিলেক্ট করছেন। তো এটা সিলেক্ট কেন করছেন? আচ্ছা ঠিক আছে, এখন আপনার কথাতেই যদি আসি, এটার জন্য আপনি কি করতেছেন? সিলেক্ট অ্যান এক্সিস্টিং প্যাকেজ টু ভিউ ইট। কি ভিউ করবো আমি? স্যার ওটার ভিতরে কি কি আছে। মানে হাউ ডু আই নো অ্যাজ এ ইউআই ডিজাইনার? আমাকে তো এই অ্যাকর্ডিং টু ইভেন্ট 1.5 আপনি নাম্বার দেন নাই 1 আর 2 মাঝখানে, তাহলে ইভেন্ট 1.5 এ আপনি বলতেছেন যে একটা প্যাকেজ সিলেক্ট করলে ওটা ভিউ করা যাবে, তাই না? ভিউ করা মানে আমি দেখবো স্ক্রিনে, তার মানে আমাকে এফএক্স লেভেলে ডিজাইনটা করতে হবে। তাহলে আমি কি দেখাবো এটা তো ইউআই ডিজাইনার হিসেবে আমাকে জানতে হবে। তাহলে আমি কি দেখাবো বলেন? মানে যে প্যাকেজ ইনফরমেশন কি দেখাবো? স্যার সো বেসিক্যালি মনে করেন আমি একটা প্যাকেজ বানিয়ে ওটা নিজের মতো ডিজাইন মানে দিয়ে আচ্ছা আপনি আমাকে এটা বলেন, আপনার অন্য কোনো গোলে কোনো ইউজার ইনপুট দিতে হয়? এরকম কোনো গোল আছে আপনার যেখানে ডাটা ইনপুট করতে হয়? যেমন কোন ইউজার সেটা? এটাই সাপ্লায়ার না অন্য ইউজার? আচ্ছা কোন গোলে সেটা করেন আপনি? ভিউইং ইনকামিং অর্ডারস ফ্রম আদার ইউজার্স, এইখানে আপনাকে ডিসপ্লে করতে হবে, আউটপুটে আপনি অর্ডার ডিটেলস দেখবেন, তাই না? ওকে, তাহলে এটা যদি দেখি এখানে আপনি কি করছেন, অর্ডারস আর সর্টেড অ্যাকর্ডিং টু ক্যাটাগরি, বুঝলাম। তাহলে এখন এখানে আপনাকে কি দেখাবে?
আপনি এখানে ইউজার কি মানে সিলেক্ট করার জন্য কি কিভাবে দেখাবেন? টেবিল থেকে সিলেক্ট করবে নাকি একটা ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করবে, কিভাবে করবে? হ্যাঁ, তাহলে আপনি সেটা বলেন যে একটা লিস্ট অফ অর্ডারস will be displayed to the user in sorted manner according to the category. এইটুকু বললে হবে না। The list item will contain this. সেটা আপনি যদি না বলেন, আমি সেটা প্রোগ্রামার হিসাবে কিভাবে দেখাবো আপনাকে? যেমন আমাদের বুক বড়তে, ওখানে ওইটার জন্য যদি আমি বলতাম বুক বড়টাকে কিভাবে ইভেন্টে ডিসক্রাইব করতাম, যে all the student information, existing student list will be provided to be selected as a borrower, where the list item will include student ID and student name. It will also show another list of all the added books to the library for selection to borrow, where the list item will contain book accession number and title. এখন কিন্তু আমি জানি যে এখানে আমার একটা লিস্ট জেনারেট করতে হবে, লিস্টের কন্টেন্ট কি হবে। সো ইউআই ডিজাইনার ওখানে একটা ড্রপ ডাউন লিস্ট বসাবে এবং প্রোগ্রামার এখন জানে ওইটার কন্টেন্ট হিসাবে আমাকে বুক টাইটেল এবং অ্যাক্সেশন নাম্বার একসাথে দেখাতে হবে। তো ওইভাবে জিনিসগুলো না বললে কি হবে, যে আপনার আলটিমেট আউটকামটা হয়ে যাবে প্রোগ্রামার আর ইউআই ডিজাইনারের ইনটিউশন বেসড। ইনটিউশন মানে তার যে গাট ফিলিংস, হ্যাঁ, মানে আপনার সিক্স সেন্স আপনাকে কি বলছে অ্যাজ ইউআই ডিজাইনার কি দেওয়া যেতে পারে। হ্যাঁ, প্রোগ্রামার হিসাবে ইউ আর মেকিং ইউর বেস্ট জাজমেন্ট, you are applying your own judgment as a programmer from your experience. As a UI designer, you are applying your own judgment to make the design, but not necessarily that will fulfill the requirement of the client. Not necessarily. হ্যাঁ, আপনি কে ইউআই ডিজাইনার, আপনি কে প্রোগ্রামার, কিন্তু এটা তো হইতে হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, এয়ারক্রাফট ক্যারিয়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী হইতে হবে। না না না, জিনিসটা হলো যে আপনাকে আমি যদি এখন, জিনিসটা এরকম যে আপনি যদি এখন বললেন যে মানে আপনি যদি জিনিসটা এরকম হয় যে আমাকে একটা ফ্রন্ট এন্ড ডিজাইন করে দাও, হ্যাঁ, যেখানে আমি প্রোডাক্ট ইনফরমেশন ইনপুট দিতে পারবো, বা আমাকে একটা ফ্রন্ট এন্ড ডিজাইন করে দাও যেখানে আমি আমার অর্ডার ডিটেলস দেখতে পারবো, এইটুকুই বলে দিলেন। এখন তাহলে এই অর্ডার ডিটেলসে কি দেখাবে এটা কে ডিসাইড করবে? এটা তো আপনি ছেড়ে দিচ্ছেন ইউআই ডিজাইনারের জাজমেন্টের উপর এবং অ্যাট দ্য ইমপ্লিমেন্টেশন লেভেল প্রোগ্রামারের উপর। কিন্তু অ্যাকচুয়ালি অর্ডার ডিটেলসে কি দেখতে চাই আমি অ্যাজ এ আগোরা বা স্বপ্ন, এটা তো আমার একটা প্রি ডিসাইডেড ইনফরমেশন আছে যে দিস কন্টেন্টস মাস্ট বি দেয়ার ইন দ্য অর্ডার ডিটেলস। এখন আপনি সেখানে দু একটা বাদও দিতে পারেন, এক্সট্রা জিনিসও আনতে পারেন যেগুলো আমি চাই না দেখতে, বাট ওটাও একটা ভ্যালিড অর্ডার ডিটেলস, কিন্তু নট নেসেসারিলি দ্যাট ইজ স্যাটিসফাইং মাই রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট। কাজে আপনি যখনই কোনো ইনপুট এবং আউটপুট দেখাবেন এটা আপনাকে স্পেসিফিক্যালি বলতে হবে, and you got this information from the client. আচ্ছা, এখন আমাদের ইম্পর্টেন্ট আলোচনা যেটা শুরু হবে আজকে সেটা হলো মেথড ওভারলোডিং। কয়টা জিনিস আমরা কভার করবো, বেশি সময় লাগবে না, 10 মিনিট করে লাগবে। ওকে, হোয়াট ডু মিন বাই ওভারলোড? ইংলিশ ওয়ার্ড, এটার মানে কি? আপনি একটা ইট বহন করতে পারেন আপনার ঘাড়ে, আর একটা ইট চাপাই দেওয়া হলো, এটা মানে হলো। নাও হোয়াট ইজ দ্য নর্মাল লোড ফর এ মেথড? হোয়াট ডাজ দ্যাট মিন? ওখান থেকে ওভারলোড কথাটা আসছে। অফ এ মেথড, মেথড ওভারলোডিং। তো ওভারলোড যদি মেথডকে করা যায়, ওভারলোড না করলে নর্মাল লোড, হোয়াট ডাজ দ্যাট মিন?
A method has one body that is called method definition. So if a method is called, that body will be executed. That is the standard load of a method in that sense. But when a method has multiple body, then you are overloading the method. Body. Question কখনো? সেটাই তো আমরা করি। আমরা তো সেটাই করি। আপনি যদি এখন একটা চেক প্রাইম নামে একটা মেথড লেখেন, একটা নাম্বার প্রাইম কিনা, কয়টা বডি তৈরি করবেন চেক প্রাইমের? একটাই। টিপিক্যালি আমরা ওটাই করি। সো টিপিক্যালি উই ক্রিয়েট ওয়ান বডি। এই যে আপনারা গল্প করেন কেন? হ্যালো, এই যে গল্প করেন কেন? শব্দ হয়তো। ওকে, তাহলে if you create multiple body, if you can create multiple body for a independent function or a class method, then we call it the function overloading or method overloading. If it is independent function outside class, then function overloading, যেটা পাইথনে সম্ভব, বাট জাভাতে তো ক্লাসের ভেতরেই সব, সো মেথড ওভারলোডিং। না, নেস্টেড ফাংশন, আপনি ওটা রিকার্সিভ কল করছেন। এটা আসতেছে এখন, এটা এখন আসতেছি। এখন ধরেন আপনি যদি বলেন, ধরেন আমার যদি এখন স্টুডেন্ট ক্লাস থাকে, ওকে, আমি এটা আগের ক্লাসে করেছি এই জন্য দেখাচ্ছি আপনাদের। ধরেন একটা অ্যারে ক্লাস, ওকে, এই যে মাই অ্যারে ক্লাস, আমি আমার নিজের একটা ক্লাস বানাচ্ছি টু রিপ্রেজেন্ট অ্যান অ্যারে। আমি নিজের ক্লাস কেন বানাচ্ছি? স্ট্যান্ডার্ড অ্যারে তো ছিল, কারণ আমি কিছু মেথড অ্যাড করতে চাই, যেটা নর্মাল অ্যারে ক্লাসে এক্সট্রা কোনো মেথড নেই। তা আমি নিজস্ব কিছু মেথড অ্যাড করতে চাই, এই জন্য আমি একটা ক্লাস বানিয়ে ফেললাম, যেটা আসলে একটা অ্যারেকে রিপ্রেজেন্ট করে। তাহলে কনস্ট্রাক্টরে আমি ডিফল্ট সাইজ দিয়ে দিলাম 10, ইন্টিজার এই অ্যারেতে রাখা যাবে। এখন খেয়াল করেন, আমি যদি বলি যে প্রিন্ট অ্যারে, মেথডের কাজ কি বলেন? এই মেথডের কাজ কি? প্রিন্ট হবে। তাহলে এখানে আমার কোড থাকবে টু প্রিন্ট, ওই যে ভ্যালস হচ্ছে আমার অ্যারে, তাহলে লুপের মধ্যে ভ্যালস আই কে তার যে অর্ডারে সে স্টোর করা হয়েছে সেই অর্ডারে প্রিন্ট করে দেবে। দ্যাট ইজ দ্য প্রিন্ট অ্যারে। এখন আমি যদি চাই, আমি কি প্রিন্ট অ্যারে মেথডের আরেকটা বডি তৈরি করতে পারবো? ওকে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। যে ধরেন সাম আদার কোড পসিবল। যদি এটা পসিবল হয়, এটা সবসময় পসিবল না। কারণ কি, এখন যদি প্রিন্ট অ্যারেকে কল করা হয়, আমার যদি এখন একটা অবজেক্ট থাকে A1, এখন আমি যদি বলি যে A1 ডট প্রিন্ট অ্যারে, তাহলে সে কোনটাকে এক্সিকিউট করবে? উপরেরটাকে না নিচেরটাকে? না স্যার, প্রথমটাকে। How compiler decide which body to execute for a call? যদি একটাই বডি থাকে তাহলে তো ক্লিয়ার। So this particular method is called, that is the body to be executed. But when you have multiple body, how compiler decide for this call which body to execute? Depending on the parameter. কিন্তু আপনার তো প্যারামিটার এখানে সেম, এটাও 0 প্যারামিটার, এটাও 0 প্যারামিটার। তখন আপনি যদি কল করেন 0 প্যারামিটার, কম্পাইলার এখন কনফিউজড। I cannot map with exact version because there are two version যেটা ম্যাচ করে, তাহলে আমি কোনটাকে নিব? That's an ambiguity. Ambiguity is not allowed. Compiler hates it. তো কাজে আপনাকে এখানে বিল্ড এরর দিয়ে দেবে, not allowed. মেথড ওভারলোডিং কখন allowed? যখন কম্পাইলার ক্যান সিলেক্ট এ বডি without any ambiguity from the call. That is possible if parameter lists are unique. If the parameter list is different, like here, print array has another version, but now it has a one parameter. This is 0 parameter, this is 1 parameter. Parameter list is different.
তো এখন আমি কল করার সময় যদি কিছু না দেই তাহলে সে ফার্স্ট ভার্সনটাকে এক্সিকিউট করবে, আর যদি আমি একটা ইন্টিজার সাপ্লাই দেই তাহলে কম্পাইলার কিন্তু জানে কম্পাইল টাইম, তো কম্পাইল টাইমে এসে কিন্তু ইট ক্যান বাইন্ড দ্য বডি উইথ দ্য কল, সো এটাকে স্ট্যাটিক বাইন্ডিং বলে। ওকে, আপনার কথাটাও আমি বুঝি নাই বলে, হয়তো আপনার কোশ্চেনটাও আমি বুঝি নাই, এই জন্য আমার অ্যান্সারটাও আপনি বুঝেন না, এটা নিয়ে পরে আলাপ করি, এটা শেষ করি আগে। ওকে, তো তাহলে আমার এই মেথড ওভারলোডিং, এখানে আমি কি করছি, যদি প্যারামিটার সাপ্লাই না দেই তাহলে সে অ্যাকচুয়াল অর্ডারে প্রিন্ট করবে, আর যদি আমি একটা ইন্টিজার দেই তখন সে এটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে প্রিন্ট করবে। So I can print an array in actual order. I can also print an array in ascending or descending order by supplying a number. তাহলে এটা তো আমার রেগুলার অ্যারেতে নাই, এই জন্য আমি একটা অ্যারে ক্লাস বানালাম। And also I overloaded the print array. Now this coexistence of these two version 1 and version 2 is perfectly okay, because compiler will not be confused. From the call it can make a decision which version to execute for that call. এখন আপনার প্রশ্নটা বলুন আরেকবার। একটা ফাংশন ছিল, ঠিক আছে, কি একটা প্যাকেজ কল করেছে, একটা ফাংশন ছিল, ঠিক বডির মধ্যে আরেকটা ফাংশন ছিল, ডেফ রিকারশন। তো হ্যাঁ, এটা তো আপনি নেস্টেড ফাংশন করছেন, ওটা তো ওভারলোডিং না, ওটা নেস্টেড ফাংশন। ওটার নাম কি সেম ছিল না ডিফারেন্ট নাম ছিল? তাহলে তো ডিফারেন্ট মেথড হয়ে গেল। এখানে তো আপনি সেম মেথডকে ওভারলোড করছেন। ওভারলোডিং মানে কি, আপনার ঘরে একটা ইট নিতে পারেন, আপনি একটা নিছেন, ওনার ঘরে আরেকটা ইট দিলাম, তাহলে তো আপনি ওভারলোডেড হইলেন না। আপনার ঘরে দুইটা ইট দিলে তখন ইউর ওভারলোডেড। তাহলে সেম মেথডকে যখন আমি মাল্টিপল ভার্সন দিয়ে ওভারহেল করে ফেলবো, দেন ইটস ওভারলোডেড। ওকে, নাও কোশ্চেন ইজ, ডিড ইউ ওভারলোড এনি মেথড? হুইচ ওয়ান? আমরা কিছু প্রজেক্ট করেছি, অ্যারিথমেটিক অপারেশন, কমপ্লেক্স নাম্বার অপারেশন অ্যান্ড বুক বড়। আমরা কি কোনো মেথডকে, অনেক ক্লাসই তো আমরা বানিয়েছি, আমরা কি কোনো মেথডকে ওভারলোড করেছি? না। এরিক? গুড। কনস্ট্রাক্টর, জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর, অল প্যারামিটার কনস্ট্রাক্টর। হোয়াট ইজ দ্য মেথড নেম? সেম। কি আলাদা ছিল? কি আলাদা ছিল? লেটস ওপেন, কোনটা খুলবো? আরো একটা প্রজেক্ট করেছি। ঠিক আছে, বুক বড়টাই খুলি। কোথায় এটা? So look at the book class. এই যে এটা একটা কনস্ট্রাক্টর, এটা আরেকটা কনস্ট্রাক্টর। So you overloaded the constructor. আমরা না বুঝে ব্যবহার করছি। আমি বলছি যে our approach is learning by doing. আমরা প্রবলেম সলভ করার জন্য অনেক কিছু ইউজ করব, নট নেসেসারিলি এভরিথিং ইজ ডিসকাস। হ্যাঁ, কোনো জিনিস আমি সযতনে অ্যাভয়েড করব টু ডিসকাস, যাতে আপনারা কনফিউজ না হন। কিন্তু কেন ওটা আমরা করলাম? টু সলভ আওয়ার প্রবলেম ইন হ্যান্ড। কিন্তু একসময় তো কভার হয়ে যাবে। আমরা কিন্তু মেথড ওভারলোডিং করে আসছি, শুরু থেকেই কনস্ট্রাক্টরকে আমরা ওভারলোড করছি। এখন কোন কনস্ট্রাক্টরটা ফায়ার হবে ডিপেন্ডিং অন দ্য প্যারামিটার। আপনি যখন নিউ করছেন তখন কনস্ট্রাক্টর আপনি কি সাপ্লাই দিচ্ছেন না দিচ্ছেন না, তার উপর ডিপেন্ড করবে কোন কনস্ট্রাক্টরটা ফায়ার হবে। মেথডের নাম তো সেম, বুক। হ্যাঁ, আপনার কোড আলাদা, কিন্তু মেথডের নাম তো সেম, বুক। মানে কনস্ট্রাক্টরের নাম তো সেম। দ্যাটস ওয়াই আপনি তো কনস্ট্রাক্টর একটা রাখতে পারতেন, তখন এটা ওভারলোডেড না। But when you provide multiple definition, then it's overloaded. কাজ করতেছেন না সেটা তো আমি তো এখানে কমেন্ট করে রাখছি, আপনি যা খুশি করেন না কেন। All I need is you have two body. Technically there are two body. বডির ভিতরে খালি থাকলেও that's a body. আপনি যদি empty রেখে দেন like this, still it's a technically it's a definition. It's a version of the constructor. This is another version of the constructor. Because you created a body. এখন empty রাখলে সেটা আপনার ব্যাপার, but technically it's a body. So when you provide multiple body for a method, then the method is overloaded. বডির ভিতরে কি করতেছেন সেটা আপনার ব্যাপার। ওকে,
আমরা কনস্ট্রাক্টর বুঝলাম, মেথড ওভারলোডিং বুঝলাম। ওকে, আমরা কোনো মেথডকে ওভারলোড এখনো করি নাই, আমরা শুধু কনস্ট্রাক্টরকে ওভারলোড করেছি। কাস্টম মেথড মানে যেমন ধরেন আপনার ক্যালকুলেট সিজিপিএ, তাই না, ইভ্যালুয়েট ফ্যাকাল্টি, হ্যাঁ, বা অ্যাড ম্যাট্রিসেস, এই ধরনের কোনো মেথডকে আমরা ওভারলোড করি নাই। হ্যাঁ, কিন্তু এখন আমরা একটা এক্সাম্পল দেখব। ওভারলোড করার আগে আমরা আরেকটা জিনিস দেখে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের ওভাররাইডিং, এটাও একটু বুঝতে হবে। ওকে, তাহলে ওভারলোডিং আমরা বুঝলাম। ওকে, নেক্সট হচ্ছে ওভাররাইডিং বোঝার আগে আমাকে আবার বুঝতে হবে হোয়াট ইজ ইনহেরিটেন্স। আচ্ছা, ইনহেরিটেন্স এটার মানে কি বলেন তো? ইংলিশ ওয়ার্ড, ডিকশনারি মিনিং, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। ওকে, হোয়াট ইউ ইনহেরিট ফ্রম ইউর প্যারেন্টস? Genetic property. Not only that, you also inherit material things, গাড়ি বাড়ি, bank balance, তাই না? At some point of time you will inherit that. মানে উত্তরাধিকার সূত্রে আমরা যাহাই পাই তাহাই ইনহেরিটেন্স। ওকে, ওই তো ল্যান্ড, ঠিক আছে। এখন ক্লাসের কনটেক্সটে আমরা যখন বলতে, ইনহেরিটেন্স একজন দাতা, একজন গ্রহীতা। There is a giver and there is a receiver. Now who is giver here? Your parent. And who is receiver? তাহলে who has, তাহলে আপনার এখানে সুপিরিয়রিটি কার? ওকে, তাহলে আপনার ফাদার হচ্ছে সুপার ক্লাস আর আপনি হচ্ছেন সাব ক্লাস, বা প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাস, অথবা বেস ক্লাস ইনহেরিটেড ক্লাস, অথবা বেস ক্লাস ডিরাইভড ক্লাস। সো একটা ক্লাস আর একটা ক্লাস থেকে ইনহেরিট করতে পারে। আপনি যেমন আপনার প্যারেন্টের থেকে ইনহেরিট করতে পারেন আপনার কমপ্লেকশন, আপনার ডিএনএ প্যাটার্ন, আপনার গাড়ি বাড়ি আপনি ইনহেরিট করতে পারেন। তা একটা ক্লাস আর একটা ক্লাস থেকে কি ইনহেরিট করতে পারে? হোয়াট এ ক্লাস ক্যান ইনহেরিট ফ্রম অ্যানাদার ক্লাস? ফিল্ডস অ্যান্ড মেথডস, মেম্বার্স। ওকে, সো যখন একটা ক্লাস আর একটা ক্লাস থেকে ইনহেরিট করে, ইট ইনহেরিটস অল। আপনি কিন্তু বলতে পারবেন না যে আমি আমার প্যারেন্টের থেকে শুধু, সাপোজ ইউ আর দ্য অনলি চাইল্ড, সো আপনি বলতে পারবেন না যে আমি আমার ফাদারের কোম্পানি ইনহেরিট করব কিন্তু লায়াবিলিটিস ইনহেরিট করব, এটা হবে না। সো ইফ ইউ ইনহেরিট অল। তার মানে একটা ক্লাস যখন আরেকটা ক্লাসকে ইনহেরিট করে, যাকে ইনহেরিট করা হচ্ছে সেটা কিন্তু প্রি এক্সিস্টিং ক্লাস, আর নতুন ক্লাসটা ইনহেরিট করছে। সো দ্য নিউ ক্লাস হু ইজ ইনহেরিটিং, ইট ইনহেরিটস অল। তাহলে আমরা বলতে পারি না যে নিউ ক্লাস ইজ অ্যান এক্সটেনশন অফ ওল্ড ক্লাস, বিকজ ইট হ্যাজ এভরিথিং হোয়াট এভার ইজ ইন দ্য ওল্ড ক্লাস। All the fields and methods of old class also will be inherited in the new class. এখন শুধু ইনহেরিট করলে তো একই ক্লাস হলো, ক্লাসের দুইটার মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না। তার মানে আপনি কিছু এক্সট্রা ফিল্ড বা এক্সট্রা মেথড অ্যাড করবেন টু মেক ইট মোর স্পেসিফিক। তাহলে এখন দেখেন আমরা যদি ইনহেরিটেন্সের আলোচনাটাতে যাই একটু। Now let's say class A has 5 fields, F1, F2, F3, F4, F5, and class A also has 5 methods, M1 to M5. তাহলে ক্লাস A তে কয়টা ফিল্ড? কয়টা মেথড? ওকে, now let's say class B is an extension of class A, অর্থাৎ class B inherits everything from class A. তাহলে ক্লাস A হচ্ছে সুপার ক্লাস, ক্লাস B হচ্ছে সাব ক্লাস। ওকে, জাভার টার্মিনোলজিতে। Now, as the author of class B, you added 2 more extra fields and 2 more extra methods to the class B. So, ধরেন field B1 and field B2 are method B1 and method B2. তাহলে how many fields in class A? What is your answer? How many fields in class B? 7. 5টা inherited plus 2টা extra. Okay. How many methods in class A? How many methods in class B? 7. Good. That is inheritance. এখন আপনাকে যদি আমি বলি, if employee 1 class has 5 fields versus employee 2 class has 8 fields,
Which class is more specific to represent an employee? Employee 1 or employee 2? Which class is more specific to? Yes. Sir, employee 2. Why? Sir, কারণ employee 1 এগুলো সে বিলং করে আবার তার নিজের ইচ্ছা আছে। ইনহেরিটেন্সের কথা আমি বলছি না, ইন জেনারেল বলছি। যে ধরেন আমি একটা এমপ্লয়ি ক্লাস বানালাম উইথ 5 ফিল্ডস। ধরেন দুইজনকে বলা হলো যে একটা এমপ্লয়ি ক্লাস বানান, আপনি একটা এমপ্লয়ি ক্লাস বানালেন 5টা ফিল্ড দিলেন, আর উনি একটা এমপ্লয়ি ক্লাস বানালো 8টা ফিল্ড দিল। কোন ক্লাসটা মোর সুইটেবল টু রিপ্রেজেন্ট এন এমপ্লয়ি? ওয়াই? নাম্বার বেশি। Because it has more characteristics, তাই না? More attributes, and also potentially more functionality, more methods. তাহলে যে ক্লাসের বেশি ফিল্ড বেশি মেথড থাকবে সেটাই তো বেশি স্পেসিফিক। তাহলে আমরা এখানে বলতে পারি এমপ্লয়ি 2 is more specific to represent an employee. তো তাহলে আপনার এই সাব ক্লাস is more specific than সুপার ক্লাস always. ঠিক আছে, ক্লিয়ার? এখন this is an object. What is the type? Bottle. This is another object. What is the type? Now, can this class inherit from? Can mouse class inherit from bottle class? Why not? Irrelevant. তাহলে আমি চাইলেই যে কোনো ক্লাসকে এক্সটেন্ড করে যে কোনো ক্লাস বানাতে পারবো। তাহলে আমি এখন আমার যদি একটা এমপ্লয়ি ক্লাস থাকে, এখন আপনাকে আমি দেখাই যে তাইলে আমি কাকে এক্সটেন্ড করতে পারবো। I cannot say mouse is a bottle. Can I say mouse is a more specific type of bottle? কারণ আমরা বলেছি যে সাব ক্লাস ইজ মোর স্পেসিফিক টাইপ। তাহলে কি বলা যায় মাউস ইজ এ মোর স্পেসিফিক টাইপ বটল? তাহলে এই ইনহেরিটেন্স যদি আপনি করেন আপনি 0 পাবেন। 0 কি মানে মাইনাস নেগেটিভ মার্কিং হবে এই কাজ যদি কেউ করেন, তাই না? তাহলে তখনই ইনহেরিটেন্স মেক সেন্স যখন তাদের মধ্যে একটা ইজি রিলেশনশিপ আপনি লজিক্যালি এস্টাবলিশ করতে পারেন, লজিক্যালি। সো ইফ আই সে দ্যাট person is a class. Person is a class. Okay, now what can be the fields of person? Hand, ear, nose, তারপর eyes, nostrils, tongue, lips, teeth. আপনি সব যন্ত্রাংশের কথা বলতেছেন। তারপর ঠিক আর কিছু নাই? আচ্ছা, male জেন্ডার, yes. তারপর Others হতে পারে। জেন্ডার, জেন্ডার একটা অ্যাট্রিবিউট। তারপর হাইট হতে পারে। আচ্ছা, তাহলে এই যে আমাদের আগের সেকশনে কিছু এক্সাম্পল দিয়েছিল, নেম, আইডি, ফোন নাম্বার, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এনআইডি, ব্লাড গ্রুপ, জেন্ডার, হাইট, এগুলো দেওয়ার পরে আমি থামিয়ে দিয়েছি। এখানে কয়টা আছে? 9. Now, does this class satisfy person instances? Now, in the world there are 8 billion person. Does it satisfy all instance? কখনোই না। কেন না? না মানে যেগুলো আছে এগুলো কি সব পার্সনকে স্যাটিসফাই করে? কেন পারবেন না? এভরিবডি হ্যাজ এ জেন্ডার। ওইটাও একটা জেন্ডার। হ্যাঁ, আপনি যেটা বলছেন জি এলজি কিন্তু জেন্ডার না। এলজি হচ্ছে আপনার পার্সোনালিটি, মানে আপনার ট্রেট। হ্যাঁ, এলজিবিটিকির মধ্যে যে এল অ্যান্ড জি, দ্যাটস নট জেন্ডার, দ্যাটস ইউর পার্সোনালিটি ট্রেট। জেন্ডার হচ্ছে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার বলতে পারেন। ট্রান্সজেন্ডার কারা? যারা জেন্ডার চেঞ্জ করে থ্রু সার্জিক্যাল প্রসিজার। এই কথায় গিয়ে লাভ নাই। হ্যাঁ, এখন তো তারা দিয়ে বলে, নাই যোগ শুনছেন? এলজিবিটি ওয়ালারা নিজেদেরকে জেন্ডার নিউট্রাল রাখার জন্য বলে দে, হিসি বলতে রাজি না। এক বন্ধুকে দাওয়াত দিচ্ছে যে কালকে তো আমার বাসায় তোমার ডিনার, বলে আমার তো একজন গেস্ট আছে, আসি কি করে? গেস্টকে নিয়ে আসো। আচ্ছা, তো আমি তো 8টা, কয়টায় আসবো? 7টায় আসো। ঠিক আছে, আমি 7টায় চলে আসবো, বাট দে উইল কাম এট 8। তো অনেক অ্যারেঞ্জমেন্ট করছে, দে উইল কাম এট 8। তা আসছে একজন, ওয়ার আর দে? না, ও তো আসলে জেন্ডার নিউট্রাল। সো এই কথা বলে লাভ নাই। আসেন, আমাদের সময় কম। এখন
দেখেন পৃথিবীর সব মানুষকে কিন্তু এটা স্যাটিসফাই করে না, বিকজ এভরি পারসন ডাজ নট হ্যাভ এ ফোন নাম্বার। যে লোকটা যে টোকাইটা কমলাপুর স্টেশনে ঘুমায় ওর তো কোনো ফোন নাই। 18 বছর না হলে আপনার এনআইডি থাকবে না। ঠিক আছে, 16 না হলে আপনার এনআইডি থাকবে না, তাই না? তাহলে অ্যাকচুয়ালি পৃথিবীর যে কোনো পারসনকে স্যাটিসফাই করে সেটা কি? নেম, এখানে যেগুলো আছে তার মধ্যে নেম, ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ, জেন্ডার অ্যান্ড হাইট। এখন দেখেন এই ক্লাসটা কিন্তু আমার খুব জেনারেল, ইটস নট ভেরি স্পেসিফিক টু বি ইউজফুল উইদিন দ্য কনটেক্সট অফ মাই অ্যাপ্লিকেশন। এখন আমি এটাকে যদি এক্সটেন্ড করি যে স্টুডেন্ট এক্সটেন্স পারসন, তাহলে এগুলো কিন্তু স্টুডেন্টের মধ্যে থাকবেই। অন টপ অফ দ্যাট আই ক্যান নাও অ্যাড আইডি, মেজর, ডিপার্টমেন্ট, অ্যাড্রেস, ইমেল, ফোন। ওকে, আইআরএস এর কনটেক্সটে আমরা পারসন না বলে ইউজার বলতে পারি। ইউজারের ফিল্ড কি হতে পারে? আইআরএস এ কিন্তু আইডি থাকবে, নেম, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং, ইমেল, ফোন, অ্যাড্রেস, ব্লাড গ্রুপ, জেন্ডার, এগুলো সব ইউজারেরই আছে। আপনি স্টুডেন্ট হিসাবেও আছে, আমি ফ্যাকাল্টি হিসাবেও আছে, যে অ্যাকাউন্টেন্ট তারও আছে। সো কমন ফিল্ডস যেটা সব ইউজারের থাকবে সেটা আমার ইউজার ক্লাস। But the problem is user class is not specific enough to create instance and use it in my application data. তাহলে এই ইউজার ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করলে আমি কোর্সে এই 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 ইউজার তো কোর্স রেজিস্ট্রেশন করতে পারবে না, এই ইউজার তো গ্রেড সাবমিট করতে পারবে না, এই ইউজার তো স্যালারি দিতে পারবে না, এই ইউজার তো বাজেট ক্রিয়েট করতে পারবে না, বিকজ এই ইউজার আসলে কোনো ইউজারই না, এটা একটা গণনাম দেওয়া হয়েছে। আসল ইউজার কারা? ফ্যাকাল্টি, স্টুডেন্ট, অ্যাকাউন্টেন্ট, ভাইস চ্যান্সেলর, দে আর দ্য রিয়েল ইউজার টাইপ, বিকজ দে আর ভেরি স্পেসিফিক টাইপ অফ ইউজার। তাহলে এই ইউজারটা, এই ক্লাসটা স্পেসিফিক না, তাহলে আমি এখন এটাকে এক্সটেন্ড করতে পারি। সো নাও আই ক্যান সে স্টুডেন্ট এক্সটেন্ডস ইউজার। তাহলে ইউজারের মধ্যে অলরেডি কয়টা ফিল্ড আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। On top of that, student will have CGPA, major, minor, department, so extra fields and extra methods. So student class now has how many fields? 14 fields and how many methods? ওখানে ছিল ভেরিফাই লগইন, চেঞ্জ পাসওয়ার্ড, আপডেট প্রোফাইল, অ্যাপ্লাই ফর লিভ, এগুলো কমন, যে কোনো ইউজারই করতে পারে। বাট অন টপ অফ দ্যাট এখানে এক্সট্রা মেথড কি আসবে? রেজিস্টার কোর্স, ইভালুয়েট ফ্যাকাল্টি, এটসেট্রা। ওকে, এখন এটা আমরা বুঝতে পারলাম। এখন আসে ওভাররাইডিং বলতে কি বুঝলেন? আমরা ইনহেরিটেন্সটা বুঝে গেলাম। ওকে, এখন ধরেন আপনি, আপনার নাম কি? এই যে মোবাইল ঘাটতেছেন, হ্যাঁ, কি নাম আপনার? জি, সোহম। ওকে, আচ্ছা, সোহম ইনহেরিটস লট অফ থিংস ফ্রম হিজ প্যারেন্ট। একটা মেথড উনি ইনহেরিট করেছে, উইথড্র মানি ফ্রম ব্যাংক। এইটা একটা মেথড। সোহম ইজ ভেরি হ্যাপি বাই ইনহেরিটিং দ্যাট মেথড। ওকে, সোহম অলসো ইনহেরিটেড অ্যানাদার মেথড ফ্রম হিজ প্যারেন্ট, গ্রেট পিপল। এখন সেই গ্রিট পিপলের কোড কি বলে? আসসালামু আলাইকুম, কেমন আছেন, বসেন, এই বাসায় সবাই ভালো আছে, কেমন চলতেছে এলাকার খবর টবর কি? দ্যাট ইজ দ্য কোড অফ দ্য গ্রিট পিপল। সোহন তো জেনজি, সোহনের এই গ্রিট পছন্দ না। সোহন গ্রিট করতে চায় হোয়াটসঅ্যাপ ব্রো, ইউ। দ্যাটস দ্য কোড ফর দ্য গ্রিট মেথড অফ সোহন। কিন্তু সে তো ইনহেরিট করে বসে আছে। ওভাররাইড মানে কি? ওভারলোডিং মানে কি? You are creating more options the way a method can be called. How many ways a method can be called? You are creating more options by overloading, by providing different parameter list. তাহলে আপনি 10টা ভার্সন তৈরি করতে পারেন ওভারলোডেড, 10 different type of parameter list, সো 10 ভাবেই কল করা যাবে আপনার যখন যেটা প্রয়োজন। কিন্তু সোহন তো ওই গ্রিড করতেই চায় না। সোহন don't want to increase the option, rather Sohon want to replace an option with his own terms.
তাহলে প্যারেন্টের কাছ থেকে উনি একটা গ্রিড মেথড ইনহেরিট করেছে, উনি গ্রিড মেথডকে ওভারলোড করতে চায় না। ওভারলোড করলে কি হবে, ওটাও থাকবে ওনারটাও থাকবে, প্যারামিটার লিস্ট আলাদা, কিন্তু উনি ওটা চাইই না যে আমি এখন জেএনজি, আমি কেন আসসালামু আলাইকুম কেমন বাড়ির সবাই ভালো, এই এই এটা ইটস এলিয়েন টু মি, উনি ওটা চাই না। সো হি ওয়ান্ট টু রিপ্লেস অর deactivate the inherited version in subclass as a subclass author, because subclass author doesn't like that, or it may not serve the purpose of the subclass objective. তাহলে সাবক্লাস তখন কি করতে পারে, ওই ইনহেরিটেড মেথডটাকে রিপ্লেস করতে পারে উইথ হিজ ওন কোড। তাহলে একটা মেথডকে রিপ্লেস করতে হইলে সেম প্যারামিটার থাকবে, প্যারামিটার চেঞ্জ হবে না। এখন আপনি বলতে পারেন সেম প্যারামিটার হলে তো কম্পাইলার কনফিউজ হবে। কখন, যখন একই ক্লাস আপনি দুইটা মেথড বানাবেন সেম প্যারামিটার, তখন কম্পাইলার জানে যে আপনি দুইটাই ইউজ করতে চান, নাহলে দুইটা মেথড দিলেন কেন। তো দুইটাই যখন ইউজ করতে চান সেম প্যারামিটার লিস্ট, তার মানে এটা আপনার টাইপও মিস্টেক হয়েছে, ও তখন ধরবে আপনাকে, এরর দিবে, ঠিক করে প্যারামিটার দাও। কিন্তু যখন কনফ্লিক্টটা হবে ইনহেরিটেড ভার্সনের সাথে আপনার ভার্সন, তখন কম্পাইলার এতটুকু বুঝবে সিম্প্যাথেটিক যে আসলে ওর ওটা পছন্দ না, ওই জন্য সে নতুন করে দিচ্ছে। বিষয়টা এমন না যে টাইপিং মিস্টেক, সে ওটা পছন্দ করতেছে না, সো হি ইজ ট্রাইং টু রিডিফাইন দ্য কোড বাই রিপ্লেসিং দ্য ইনহেরিটেড মেথড। তাহলে ইনহেরিটেড মেথডকে টোটালি রিপ্লেস করে ডিঅ্যাক্টিভেট করে আপনার ভার্সনটাকে এনঅ্যাক্ট করতে হইলে সেম প্যারামিটার লিস্ট থাকবে, নাহলে তো ওভারলোড হয়ে যাবে, দুটোই থাকবে। সো দ্যাট ইজ কল্ড ওভাররাইডিং। স্যার এটা তো একটা প্যাচ আছে স্যার, ভালোভাবে ক্লিয়ারলি বুঝি না। বলেন কি কি বুঝেন নাই? স্যার আমি স্যার কানেক্ট করতে গিয়ে আমি যা হয়েছে ওকে, আমার বুঝে আসলো কি বুঝি। আপনি আপনার আব্বার কাছ থেকে একটা মেথড পাইছেন যে উইথড্র মানি ফ্রম ব্যাংক। এই মেথডটা আপনি খুব হ্যাপি, কারণ আপনি এই মেথডটা ইউজ করে ব্যাংক থেকে টাকা উইথড্র করতে পারবেন। মেথড ইজ ইনহেরিটেড টু ইউ, ঠিক আছে? তা আপনার তো এই মেথড নিয়ে কোনো আপত্তি নাই, কারণ এই মেথড কল করলে আপনি টাকা পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনি তো আর পার্শিয়াল ইনহেরিট করতে পারবেন না। আপনার আব্বা আপনাকে আরো একটা মেথড গছাই দিছে যে কিভাবে আদব কায়দার সাথে পুরনো পদ্ধতিতে সালাম দিতে হবে। আপনার ওটা পছন্দ না, আপনি তো এখন জেনজি, বা পরের জেনারেশন হলে জেন আলফা, তাই না? জেন আলফা এখানে কেউ নাই, এখানে সবাই জেনজি আসবে স্যার কয়েক আসবে। হ্যাঁ, তো তাহলে এই এই যে গ্রিক পিপল, এইটা তো আপনি রাখতে চান না রাখতে চান না, নাকি এটার সাথে আরো একটা ভার্সন রাখতে চান গ্রিড করার জন্য? স্যার আমি দুটো রাখতে চাই। দুইটাই যদি রাখতে চান ওভারলোড করবেন, তাহলে ওটাও থাকলো, আপনি আরেকটা গ্রিড পিপল তৈরি করবেন উইথ এ ডিফারেন্ট প্যারামিটার, ওটাও থাকলো। স্যার আমরা তো এখন আপনি যদি ভদ্রভাবে ওল্ড স্কুল পদ্ধতিতে গ্রিড করতে চান, তাহলে ইনহেরিটেড ভার্সনটার যে প্যারামিটার আছে সেভাবে কল করবেন। আর যদি বন্ধু মহলে আপনি ইয়ো দোস্ত টাইপের গ্রিড করতে চান, তাহলে আপনার নিজে যেটা বানাইছেন উইথ ডিফারেন্ট প্যারামিটার লিস্ট ওইটা কল করবেন। এটা তো ওভাররাইডিং বলছি না আমি। ওভাররাইডিং কখন, আপনি অল টুগেদার ওটা চানই না। আমি দুটো জায়গায় স্যার ব্যালেন্স করতে হবে। না, সেটা আপনার পার্সোনাল চয়েস, কিন্তু আমি বলছি কথার কথা যে আপনি চান না ওইটা রাখতে। আপনি ওই ভদ্রভাবে ওই old school মুরব্বিরা যেভাবে করতো 30 বছর আগে, ওই পদ্ধতিতে এখন আর আপনি বিট করতে চান না, whoever it is। তো তখন আপনি ওই যে ইনহেরিট করছে যেটা ওল্ড স্কুল গ্রিডিং মেকানিজম, ওইটাকে আপনি ফেলে দিলেন। কিভাবে ফেলে দিলেন? রিপ্লেস উইথ ইউর ওন কোড, ওন ভার্সন উইথ সেম প্যারামিটার লিস্ট। তখন কম্পাইলার বলবে না যে আপনি টাইপিং মিস্টেক করে প্যারামিটার লিস্ট সেম রাখছেন। কম্পাইলার বুঝবে যে আপনি এটা পছন্দ হয় নাই বলে সেম প্যারামিটার লিস্ট দিয়ে নিজের ভার্সন দিচ্ছেন। কিন্তু নিজের ক্লাসে দুইটা করলে কম্পাইলার তখন বুঝবে আপনি তো একটাকে রিপ্লেস করতেছেন না। আপনার যদি অপছন্দ হয় আপনি দুইটা ভার্সন বানাইছেন কেন? তো আপনিই বানাইছেন, একটাই বানাইতেন। তার মানে তখন সে ধরবে যে প্যারামিটার লিস্ট শুড বি ডিফারেন্ট। ওকে, এখন আমরা কি কোনো ইনহেরিটেড মেথডকে ওভাররাইট করেছি আমাদের এই যে 3টা প্রজেক্টে? কেন মনে হচ্ছে করি নাই? কারণ আমরা তো এক্সটেন্ডই করি নাই। আমরা কি ইনহেরিটেন্স করেছি কোথাও? ইনহেরিটেন্স করতে হলে আপনাকে বলতে হবে যে অমুক ক্লাস এক্সটেন্স তমুক। ওকে, এই যে স্টুডেন্ট এক্সটেন্স পারসন, তাহলে এখানে পারসন একটা প্রি এক্সিস্টিং ক্লাস, স্টুডেন্ট হচ্ছে নতুন ক্লাস যে কিনা পারসনের এক্সটেনশন। নাও স্টুডেন্ট ইজ এ পারসন, এখানে ইজ এ রিলেশন কি হচ্ছে না? সো
mouse is not a bottle. কাজে bottle cannot be superclass, mouse cannot be subclass. কিন্তু employee is a person বা student is a person, that makes sense. তা আমি পার্সনকে এক্সটেন্ড করে এমপ্লয়ি বা স্টুডেন্ট বানাতেই পারি as an extension of person. And person has limited characteristics, limited functionality, which is not specific enough. So I'm adding more characteristics by adding more fields and adding more methods to make it more specific. And I call it student or employee or whatever. Okay? আচ্ছা, এখন আপনাকে ওভাররাইডিং এর বিষয়টা দেখাই। এখন এই যে আমরা একটা প্রজেক্ট খুলি, আপনাদের কমপ্লেক্স নাম্বার একটা খুলি, এটা কোন সেকশন? 4, কমপ্লেক্স নাম্বার 4। ওকে, আমি যদি এটাকে এক্সিকিউট করি, 1 2 3 4, নাও শো কমপ্লেক্স নাম্বার। এই আউটপুট কিভাবে আসছে বলেন তো, এক্সপ্লেন। আমি ইনপুট দিচ্ছি, একটা অপারেশন করা হচ্ছে, তার আমাকে আউটপুটটা দিচ্ছে। আউটপুটটা জেনারেলি কিভাবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। অ্যারে লিস্টে তো অবজেক্টগুলো চলে গেছে, অ্যাড বাটন দিয়েছি, অবজেক্টগুলো চলে গেছে, কিন্তু অ্যারে লিস্টে ইউজ করে আউটপুট জেনারেট হচ্ছে কিভাবে? না, লজিকটা কি? এই যে কন্টেন্টের লজিকটা কি? আপনি অ্যারে লিস্ট থেকে একটা একটা করে অবজেক্ট ধরতেছেন, অ্যারে থেকে, এটা অ্যারে ছিল, ধরে কি করতেছেন, ওটা টু স্ট্রিং বের করতেছেন এবং টু স্ট্রিং গুলো কনক্যাটিনেট করে ফাইনালি লেভেলে সেট টেক্সট করে দিচ্ছেন। সো ইউ আর অ্যাকচুয়ালি ইউজিং দ্য টু স্ট্রিং মেথড অফ দ্য কমপ্লেক্স নাম্বার ক্লাস। এখন এই টু স্ট্রিং মেথড কোথায় কল হলো? কন্ট্রোলারে, রাইট? এটা কি কন্ট্রোলার কোথায়? কন্ট্রোলার, ওকে। এই যে আমরা যদি শো বাটনটাতে যাই, এলস ইফ শো অল, এই যে টু স্ট্রিং মেথড আমরা কল করছি না? এখন একটা মেথড যদি না থাকে ওটাকে কল করা যাবে? যাবে না। আমি এখন ধরেন যদি কমপ্লেক্স নাম্বার ক্লাসে একটা মেথড বানাই, লেটস সে ডু সাম, ওকে, বা এই যে অ্যাড কমপ্লেক্স নাম্বারটা আসবে অলরেডি, তাই না? আমি যদি এখন এখানে বলি যে কোথায় গেল, হ্যাঁ, অ্যাড কমপ্লেক্স নাম্বার, এই যে অ্যাড কমপ্লেক্স নাম্বারকে আমরা কল করেছি না? হ্যাঁ, অ্যাড কমপ্লেক্স নাম্বারটা যদি না থাকতো তাহলে এটা কল করে যেত? কি হইতো তখন? কল করলে এরর দিত, তাই না? ও তখন আমাকে বলছে কমপ্লেক্স নাম্বার, এই অ্যাড কমপ্লেক্স নাম্বার নামে তো কোনো মেথড নাই, তুমি এটা ইউজ করতে যে রেড কালার, এরর। ওকে, I cannot resolve the method add complex number in complex number class, এই নামে সে কোনো মেথড খুঁজেই পাচ্ছে না। তাহলে মেথড থাকতে হবে, রাইট? মেথড না থাকলে তো মেথড আপনি কল করতে পারবেন না। সো মেথড ইজ দেয়ার, তাহলে আমার অ্যাড কমপ্লেক্স নাম্বার মেথড ইজ দেয়ার। এখন আমাদের টু স্ট্রিং মেথডও কিন্তু আছে না? আমরা জেনারেট করছি না টু স্ট্রিং মেথড? এই যে এখন আমি যদি টু স্ট্রিংটাকে কমেন্ট করে দেই, আমরা একটু আগেই দেখলাম অ্যাড কমপ্লেক্সকে যদি গায়েব করে দেই, কন্ট্রোলার ক্লাসে এসে ধরতেছে যে অ্যাড কমপ্লেক্স নাম্বার ইজ নট এ ভ্যালিড মেথড। তা আমি কিন্তু এখন টু স্ট্রিংকে গায়েব করে দিলাম, তাহলে এখন ধরা উচিত না যে টু স্ট্রিং ইজ নট এ ভ্যালিড মেথড? লেটস সি, দেখেন সে কিন্তু কিছুই বলতেছে না, ওর কোনো সমস্যা নাই। আমার তো টু স্ট্রিং মেথড আমি হাইড করে মানে কমেন্ট করে রাখছি, বাট ও কেন বলতেছে না যে টু স্ট্রিং ক্যানট বি রিজলভড? ডিফল্ট টু স্ট্রিং মানে কি? হোয়াট ডু মিন বাই আমি কি টু স্ট্রিং নামে কোনো মেথড বানাইছি কমপ্লেক্স নাম্বারে? তাহলে হ্যাঁ, বিল্ট ইন মেথড তো কোনো না কোনো ক্লাসের থাকবে, বিল্ট ইন মেথড থাকবে বিল্ট ইন ক্লাসের। এটা তো আমার তৈরি করা ক্লাস কমপ্লেক্স নাম্বার, আমি বানিয়েছি অ্যাজ দ্য ডেভেলপার, আমি তো ওখানে কোনো টু স্ট্রিং মেথড রাখিই নাই। কিন্তু ও কিন্তু বলছে যে আমার সমস্যা না, আই গট এ টু স্ট্রিং। কেন বলছে? কারণ complex number extends object class. আমরা তো লিখি নাই এক্সটেন্স অবজেক্ট। সো এটা
অটোমেটিক হয়, কারণ কি আমি আপনাকে বলছি। ওকে, লেট মি আস্ক ইউ এ কোশ্চেন, গিভ অ্যান্সার, ওকে, অনেস্ট অ্যান্সার। হাউ মেনি অফ ইউ নো নেম অফ ইউর গ্র্যান্ডফাদার? আপনি জানেন না? এই যে আপনার পাশে, এদিকের পাশে, ইউ ডোন্ট নো ইউর গ্র্যান্ডফাদারস নেম? তো হাত তুলছেন না কেন? সবাই জানে। ওকে, গ্র্যান্ডফাদারের ফাদারের নাম কে কে জানেন? হাত কমে গেছে। আর দাদার দাদা? না, জানেন? হ্যাঁ, তাহলে একজন। দাদার দাদার ফাদার, তাহলে আপনি আপনি যদি ফিফথ জেনারেশন হন, আপনার ফাদার হলো ফোর্থ জেনারেশন, আপনার দাদা হলো থার্ড জেনারেশন, তার দাদা ফার্স্ট জেনারেশন, তাহলে 5 জেনারেশন পর্যন্ত আপনি ট্রেস করতে পারছেন আপনার ইনহেরিটেন্স হায়ারার্কি। 5 জেনারেশনের আগের কে আপনার পূর্বপুরুষ আপনি জানেন? কার বংশধর আপনি জানেন? হ্যাঁ, অ্যাজ এ পার্সন, আমি যদি এখন একটা 160 বছরের লোক ধরে এনে বলি যে উনি কি আপনার অ্যানসেস্টর, বা আপনি কি ওনার কাছ থেকে ইনহেরিট করেছেন, আপনি জানেন না, আপনি বলতেই পারবেন না। বাট whether you can trace or not, you can say I am the descendant of Adam and Eve according to mythology. তাহলে according to religion or mythological belief, you can say without verifying that you are the descendant, বংশধর of Adam and Eve. So if it could be possible to trace from Adam and Eve, আপনি একটা ইনহেরিটেন্স লাইন এস্টাবলিশ করতে পারতেন। ডাটা নাই বলে পারছেন না, কিন্তু আপনি যদি বিলিভ করেন তাহলে দ্যাট ইজ দ্য ট্রুথ দ্যাট উই বিলিভ। তো তাহলে এই অবজেক্ট ক্লাস হচ্ছে জাভার অ্যাডাম। সো আপনি না জানলেও আপনি আদমের বংশধর, আপনি এক্সটেন্স না বললেও আপনি অবজেক্টের সাব ক্লাস। তো জাভাতে আপনি যখন একটা ক্লাস তৈরি করবেন, ইটস এ সাব ক্লাস, there is no independent class. Every class except object class, that is only independent class who don't have any parent. এছাড়া আপনি যত ক্লাস বানাবেন, আপনি যদি এক্সটেন্ড না করেন, অটোমেটিক অবজেক্ট আপনার প্যারেন্ট। আর আপনার যদি একটা ডিক্লেয়ার্ড প্যারেন্ট থাকে, তাহলে আপনার প্যারেন্টের প্যারেন্ট হচ্ছে অবজেক্ট। সো ইউ ইনহেরিট ইচ অ্যান্ড এভরিথিং ফ্রম অবজেক্ট। তাহলে এই অবজেক্ট নামে একটা ক্লাস বানানো হলো কেন? So if you look at the object class, আপনি এখানে, so if you look at the object class, এখানে দেখেন আপনার অনেকগুলো মেথড আছে। Every object, it doesn't matter, it's a product or employee or bottle, okay, every object should be able to clone in your RAM. আপনি যে নিউ কমপ্লেক্স নাম্বার করলেন বা নিউ প্রোডাক্ট করলেন, চাইলে এটাকে ক্লোন করা যাবে। এভরি অবজেক্ট ক্যান কম্পেয়ার ইটসেলফ উইথ অ্যানাদার অবজেক্ট। এভরি অবজেক্ট ক্যান নোটিফাই অ্যানাদার থ্রেড, মানে আপনার অবজেক্টের যে মেথডটা, যে থ্রেড রান করতেছে, এই মেথডটা আরেকটা থ্রেডকে নোটিফাই করতে পারবে। It has overloaded notify, all threadকে নোটিফাই করতে পারবে। কোনো অবজেক্ট তার স্ট্রিং ইকুইভ্যালেন্ট হাজির করতে পারবে। কোনো অবজেক্ট ক্যান ওয়েট as part of inter-thread communication to get the resource. তাহলে এগুলো যে কোনো ক্লাসের অবজেক্টে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকতে হবে। That is why object class is created as a parent class, যাতে অটোমেটিক এই মেথড গুলো সব ক্লাসে থাকে। তাহলে আপনি unknowingly complex number class inherited these methods, includes toString. এখন এই toString কি প্রডিউস করে? এই toString প্রডিউস করে ক্লাসের নাম উইথ পাথ, প্যাকেজ পাথ, সাথে একটা @symbol, সাথে হ্যাশ কোড। হ্যাশ কোড মানে একটা ইউনিক আইডেন্টিফায়ার given to the instance when it is, আপনি যখন বলছেন যে নিউ প্রোডাক্ট, নিউ এমপ্লয়ি, তখন একটা ইউনিক আইডেন্টিফায়ার অ্যাসাইন করা হয় অ্যাজ দ্য হ্যাশ কোড, ওইটাকেই সে স্ট্রিং ইকুইভ্যালেন্ট হিসেবে প্রিন্ট করে।
কিন্তু আমি তো তা চাই না, আমি কি চাই, আমার ফিল্ডের ভ্যালুগুলো ফরম্যাটেড ওয়েতে স্ট্রিং আকারে দেখাতে চাই। তো এখন আমার এই ক্লাসে আমি টু স্ট্রিং উঠাই দিছি, তাহলে এখানে কি কোনো টু স্ট্রিং নাই? ফ্রম হুইচ উইল প্রিন্ট হ্যাশ কোড। তাহলে এখন যদি আবার রান করি, এখন দেখবেন যে আউটপুট চেঞ্জ হয়ে গেছে। ব্যাগ বুঝাচ্ছেন কেন? আরো 5 মিনিট লাগবে। আমি মডিফাই করে দেখাবো এখন। ওভাররাইড ওভারলোডিং একসাথে করব। আচ্ছা, তাহলে এখন আমরা শুধু ইনহেরিটেড ভার্সনটা ইউজ করতেছি, তাই না? এখন যদি আমি শো করি, ওই যে কি দেখাচ্ছে, এই যে সহ ফাইল নেম, ক্লাস নেম, ফাইল নেম মানে ক্লাস নেম, অ্যাট ওই অবজেক্টের ওই ইনস্ট্যান্সের যে কোড, ইউনিক আইডেন্টিফায়ার হ্যাশ কোড, সেটা। তা আমি কি সেটা চাই? তাহলে আমি তো ওই যে নোটিফাই অল, ওয়েট, ক্লোন, ওই মেথডগুলো আমার লাগতে পারে। আই এম হ্যাপি উইথ দ্যাট, বাট আই এম আনহ্যাপি উইথ টু স্ট্রিং। কেন? কারণ আমি দেখাইতে চাই 3+4i। তাহলে আমাকে কি করতে হবে? টু স্ট্রিংকে আমি ওভাররাইট করে দিই। আপনি যখন অটো জেনারেট করেন টু স্ট্রিং, বুঝবেন তখন কিন্তু অ্যাকচুয়ালি ইটস নট এ নিউ মেথড, ইটস ওভাররাইডিং। দেখেন @override, এটা আগে আমি কখনো বলি না, ইচ্ছা করে বলি নাই, তখন বললে তো বুঝতেন না। তাহলে আমি যদি টু স্ট্রিং নাও প্রোভাইড করি, যদি প্রোভাইড করি উইথ 0 প্যারামিটার, দ্যাটস অ্যান ওভাররাইডিং। তখন সে হ্যাশ কোড না দিয়ে 3+4i দিবে, কারণ ইনহেরিটেড ভার্সনটাকে আমি দাবিয়ে দিচ্ছি। আমার 0 প্যারামিটার ভার্সনটাই তখন আমার ক্লাসে চলবে। মেক সেন্স? এখন আমি যদি এখানে একটা স্ট্রিং ভার্সন দিই, কি হবে? এটা অ্যালাউ করতেছে না, কেন? একই ক্লাসের মধ্যে দুইটা। তখন সে বলবে যে ওভারলোডিং পসিবল না। ধরেন আমি এখানে বললাম যে স্ট্রিং str। এখন যদি আমি এই ভার্সনটাতে ধরেন আমি রেগুলার আউটপুট দিব, যে কমপ্লেক্স নাম্বার যেভাবে টু স্ট্রিং অটো জেনারেট হয় সেভাবে আমি দিতে চাই। কমপ্লেক্স নাম্বার সেকেন্ড ব্র্যাকেট রিয়েল ইকুয়াল টু প্লাস রিয়েল, তারপরে প্লাস ইমাজিনারি ইকুয়াল টু imaginary. This is the regular output, right? Standard format of two string, মানে auto generated two string, তারপরে ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই এখন আমি কি করলাম? টু স্ট্রিং মেথডকে এখানে কি হয়েছে? ওভারলোড হয়েছে কার সাথে? ওভাররিডেন ভার্সনের সাথে ওভারলোড হয়েছে। আর যদি এটাকে কেটে দেই, এখন কি হলো? এখন কি ওভারলোড হয়েছে? না, হয়েছে ইনহেরিটেড ভার্সনের সাথে ওভারলোড হয়েছে। দেখা যাচ্ছে না? আপনি অবজেক্ট ক্লাস থেকে পাইছেন না একটা 0 প্যারামিটার টু স্ট্রিং, ওটার সাথে আপনি স্ট্রিং প্যারামিটার ওভারলোড করছেন। আর এখন কি করলেন? 0 প্যারামিটারটাকে ওভাররাইট করলেন, আর সেটার সাথে স্ট্রিং প্যারামিটারকে ওভারলোড করছেন। তাহলে এখানে ওভাররাইট করেছেন ইনহেরিটেড ভার্সনকে, 0 প্যারামিটারকে সেটার সাথে ওভারলোড করেছেন। এখনো দুইটা ভার্সন, এটা কেটে দিলেও দুইটা ভার্সন, কিন্তু এখন 0 প্যারামিটারটা হচ্ছে ইনহেরিটেড যেটা, সেটা, আর আপনি একটা স্ট্রিং প্যারামিটার দিলেন। তাহলে ওভারলোডিং ক্যান বি দ্য মেথড রিটেন বাই দ্য সেম অথর, অলসো ওভারলোডিং ক্যান বি উইথ ইনহেরিটেড মেথড। কিন্তু ওভাররাইডিং কিন্তু অবশ্যই সাব ক্লাসে হবে ফ্রম সুপার ক্লাস মেথড, ফর এ সুপার ক্লাস মেথড। কাজে উইদাউট ইনহেরিটেন্স দেয়ার ইজ নো ওভাররাইডিং। তাহলে এটা দিলাম না, আমার কিন্তু এখন দুইটা টু স্ট্রিং আছে। এখন দেখেন আমরা ডিজাইনটা একটু যদি চেঞ্জ করি, এটাই তো নাকি, না কোনটা? জাস্ট 2 মিনিটস দেখে যান। তাহলে ধরেন আমি এখন যদি কন্ডিশনাল আউটপুট আনতে চাই, মানে এক এক সময় এক একটা, ডিপেন্ডিং অন দা চয়েস,
তাহলে ধরেন আমি এখন এখানে বললাম যে একটা চেক বক্স দিয়ে দিই, ওকে, তাহলে একটা চেক বক্স নিয়ে আসেন। তাহলে আমি এখানে বললাম যে ইউজ কমপ্লেক্স নাম্বার ফরম্যাট, ওকে, ফর আউটপুট। এটা একটা এফএক্স আইডি দিতে হবে। সো লেটস গিভ এন এফএক্স আইডি। কি দেওয়া যায়? ফরম্যাট চেক বক্স। এখন কি করতে হবে? সেভ আপডেট কন্ট্রোলার। অন অ্যাকশন এক্সিকিউটের মধ্যেই আছে। চেক বক্সটাকে আমি দেখে কোন টু স্ট্রিংটা ইউজ হবে এটা চেক বক্স ডিসাইড করবে। আছেই তো ওখানে, হ্যাঁ, ইফ এলস চেক বক্সটা শুধু ইফ এলসে দিয়ে দেব। তাহলে সেভ করলাম। এখন আমাকে কি করতে হবে? আপডেট কন্ট্রোলার। তাহলে এখন আমাকে যেতে হবে ওই শো অন অ্যাকশনে, কন্ট্রোলারে গিয়ে এই যে শো অল হয়। এখন তো আমি এখানে কোন টু স্ট্রিংটা ইউজ করছি? জিরো প্যারামিটার টু স্ট্রিং, যেটা কিনা কমপ্লেক্স নাম্বার ফরম্যাট। আমি এখন এখানে ইফ ফরম্যাট চেকবক্স ডট ইজ সিলেক্টেড, নাম ভুল হয়েছে নাকি? হ্যাঁ, সিকে, হ্যাঁ হ্যাঁ, ইজ সিলেক্টেড SELEC। এটা লাল দেখাচ্ছে কেন? ইজ সিলেক্টেড মেথড, ঠিক আছে, SELEC ডট ইজ এটা কি চেক বক্স না? ডট ইজ সিলেক্টেড, একটা ঝামেলা হয়েছে দেখতেছি, দাঁড়ান। তাহলে আমি কি করব? তাহলে আমি এটা ইউজ করব। এলস আমি কি ইউজ করব? আমি একটা স্ট্রিং সাপ্লাই দিব, রেগুলার ফরম্যাট। তো তাহলে চেকবক্স যদি আনচেকড থাকে তাহলে সে স্ট্রিং প্যারামিটারাইজ টু স্ট্রিং ইউজ করবে, আর যদি চেক থাকে তাহলে কমপ্লেক্স নাম্বার ফরম্যাট মানে 3+4i এই ফরম্যাটে সে ইউজ করবে। এইবার একটা ঝামেলা করতেছে, দেখো নাম ঠিক আছে, ও চেকবক্স ইম্পোর্ট করা হয় নাই, ওকে। তাহলে এখন যদি আমরা আরেকবার রান করি, ওয়ান টু থ্রি ফোর, এখন কি দেখাবে? রেগুলার ফরম্যাট। এই যে রেগুলার ফরম্যাট, রিয়েল 1, ইমাজিনারি 2, রিয়েল 3, ইমাজিনারি 4। আর যদি আমি কমপ্লেক্স নাম্বার ফরম্যাটে দেখতে চাই, ওভাররাইট করি নাই, তাহলে সে অবজেক্ট ক্লাসেরটা দেখাচ্ছে, ওভাররাইটটা কমেন্ট করা, ওটা খুলে দিতে হবে। কই টু স্ট্রিং কই? টু স্ট্রিং এ তো উড়াই দিছি। কোন টু স্ট্রিং? ওই যে রেগুলারটা, জিরো প্যারামিটারটা তো নাই, তাই না? এই জন্য ওইটা চলে গেছে, এটা ভুলেই তো গেছি। আচ্ছা ঠিক আছে, করে ফেলি, সময় লাগবে না। জিরো প্যারামিটার মানে এটা ইনহেরিটেড ভার্সন, তাহলে @override, আর এখানে প্যারামিটার থাকবে না। তাহলে রিটার্ন রিয়েল প্লাস ইমাজিনারি প্লাস আই, এই তো ছিল নাকি? এখন এই যে প্লাস মাইনাসটা রিজলভ করতে হবে।
তাহলে প্লাস মাইনাসে এখানে বেসিক্যালি আপনি এখানে দিবেন, এখানে কি ছিল, কোটেশনের মধ্যে প্লাস ছিল। এখন আমি দেখব যে যদি ইমাজিনারি নেগেটিভ হয় তাহলে ব্ল্যাঙ্ক, কারণ মাইনাস সাইন চলে আসবে, আর না হলে প্লাস। এটাই ছিল। এটা হচ্ছে টার্নারি অপারেটর, মানে অপারেটরটা হচ্ছে কোশ্চেন মার্ক করলো। তো কোশ্চেন মার্কের আগে হচ্ছে কন্ডিশন, কোশ্চেন মার্কের পরে হচ্ছে ট্রু ভ্যালু ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু, আর কোলনের পর হচ্ছে ফলস ভ্যালু ইফ দ্য কন্ডিশন ফেলস। তাহলে এটা ইফ এলস এর শর্টকাট, টার্নারি অপারেটর। ওকে, তাহলে এখন কিন্তু আর ওই যে হ্যাশ কোড আসবে না, এখন আমাদের ওইটাই আসবে। বাট ইউ গট দ্য পয়েন্ট। Yes, we will just see the output. Okay, now you have the option to choose how you want to see your complex number. ঠিক আছে, তাহলে আমরা আজকে কি করলাম, আর ফিডব্যাক তো হলো যাই হোক, বাট অন টপ অফ দ্যাট আমরা আজকে মেথড ওভারলোডিং আগেই করেছি, ওভাররাইডিং আমরা আগে আননোয়িংলি করেছি টু স্ট্রিং, বাট উই নেভার ডিসকাস দ্যাট। আমরা খুব যত্নের সাথে এটা এড়িয়ে গিয়েছি ডিসকাশনটা। ওকে, বাট নাও উই নো হোয়াট ইজ মেথড ওভারলোডিং, ওভাররাইডিং। ইনহেরিটেন্সের আমরা যা শুরুয়াত। ওকে, ক্লাস ডায়াগ্রামে আপনাকে কি দেখাতে হবে, নেক্সট উইকের বাই মিড নভেম্বর আপনাকে ক্লাস ডায়াগ্রামের ফার্স্ট ভার্সনটা দিতে হবে। ওখানে কি থাকবে, অল দ্য ক্লাসেস ইউ হ্যাভ টু শো অ্যাজ বক্স, বাট নট অনলি দ্যাট, রিলেশনশিপ অ্যামং দ্য টাইপস, অর্থাৎ তারা কিভাবে একটা আরেকটার সাথে রিলেটেড, হাউ দে ইন্টারঅ্যাক্ট, হাউ দে ইউজ ইচ আদার, এগুলো আপনাকে বিভিন্ন কানেক্টিভিটির মাধ্যমে দেখাতে হবে। ওকে, নাও রিলেশনশিপগুলো দেখাতে হবে। ইনহেরিটেন্স ইজ ওয়ান টাইপ অফ রিলেশনশিপ। আপনার ক্লাস ডায়াগ্রামে 4 ধরনের রিলেশনশিপ থাকবে: ইনহেরিটেন্স, এগ্রিগেশন, কম্পোজিশন, অ্যাসোসিয়েশন। ওকে, এগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে এক্সপ্লোর করব, এবং আমরা একটা টুল ইউজ করব, অনলাইন টুল, টু জেনারেট ক্লাস ডায়াগ্রাম। আপনি যেমন সিআরএ রিপোর্টের জন্য গুগল ডক্স ইউজ করছেন, ক্লাস ডায়াগ্রাম তৈরি করার জন্য আমরা দুইটা টুল আছে, একটা হচ্ছে লুসিড চার্ট আর একটা হচ্ছে draw.io। draw.ioর নামটা চেঞ্জ হয়ে গেছে, ডোমেন নামটা। লুসিড চার্টের লিমিটেশন হলো নাম্বার অফ নোডস ক্যান বি লিমিটেড ইন দ্য ডায়াগ্রাম, draw.ioতে কোনো লিমিটেশন। সো আই রেকমেন্ড টু ইউজ draw.io। ডাটাবেসও আপনাদের draw.io ইউজ করতে হবে টু জেনারেট ইয়ার ডায়াগ্রাম। সেটা কি ওয়েবসাইট নাকি অ্যাপ? না, এটা অ্যাপ, কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন। হ্যাঁ, ওখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার ডাটা সেভ রাখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, এটসেট্রা। উইথ দ্যাট নোট, না ইনস্টলেশনের কিছু না, উইথ দ্যাট নোট